জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, তোমাদের জন্য আমরা আজকের এই ভিডিওতে সেমিস্টার 3 এর জন্য অর্থাৎ মডেল পেপার 18 এই মডেল পেপারটা আমরা আলোচনা করব। রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে আসা অর্থাৎ ফিজিক্সের যে রায় মার্টিন থেকে যে সমস্ত এমসিকিউ গুলো এসছে, ঠিক আছে, টোটাল 35টা কোশ্চেন 35 নম্বরে। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করছি মূল ভিডিওতে। +8q এবং -2q দুটি তড়িতাদানকে x সমান 0 এবং x সমান l বিন্দুতে রাখা আছে। এই দুটি আধানের জন্য x অক্ষের যে বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, এটা করার জন্য এক কাজ করো, এখানে একের দাগে কোশ্চেন, ঠিক আছে। তো একটা আধানকে মানে এইটা ধরো +8q, হ্যাঁ +8q আর -2q, এই +8qটাকে তোমরা মূল বিন্দুতে স্থাপন করো। এটা হচ্ছে x অক্ষ বরাবর, এটা হচ্ছে 2q অর্থাৎ -2q। ওকে, এখান থেকে এদের মধ্যে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এখান থেকে l। তার মানে বুঝতে পারছো, এটা যদি মূল বিন্দু হয় অর্থাৎ 0,0 বিন্দু, তাহলে এই যে এই আধানটা আছে কত, l,0 বিন্দুতে, ঠিক আছে। এখান থেকে ধরে নিচ্ছে আরো x ডিস্টেন্সে। অবশ্যই দেখো, এটা প্লাস আধান, এটা মাইনাস, যখন দুটো আধান বিপরীতধর্মী হয়ে যাবে, যদি বিপরীতধর্মী হয় মনে রাখবে সবসময় এদের সংযোগ বিন্দুর বাইরে গিয়ে কোনো একটা বিন্দুতে টোটাল তড়িৎ প্রাবল্য 0 হবে। আর যদি একই আধান হয়, হয় দুটোই মাইনাস অথবা দুটোই প্লাস, তাহলে এদের মাঝখানে বা এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় সেখানে তড়িৎ প্রাবল্য 0 হবে, ঠিক আছে। ওকে, তাহলে ধরে নিচ্ছি, এবং হ্যাঁ ছোট আধানের কাছাকাছি হবে সবসময়, বড় আধান থেকে দূরে হবে, কারণ বড় আধানের প্রভাবটা বেশি থাকে। ছোট আধানের ক্ষেত্রে ধরো এই বিন্দুটা আমি সাপোজ বললাম এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে। ওকে, তাহলে এক্স ডিস্টেন্সে টোটাল প্রাবল্য যেহেতু 0, অর্থাৎ এক্স দূরত্বে, কোথা থেকে এক্স দূরত্ব ধরছি, দেখো এক্স দূরত্ব মানে এইটা, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, তাহলে বি থেকে মোট প্রাবল্য 0, মোট প্রাবল্য 0। তাহলে দেখো, তার মানে কি, এইখানটা থেকে এর সাপেক্ষে যে প্রাবল্যটা দূরের দিকে ঠেলবে, মানে এই প্লাস আধান প্লাস এখানে কিছু নাই, মানে +1 কুলম্ব আছে ধরে নাও, দূরের দিকে ঠেলবে, আর এই মাইনাস কাছের দিকে টানবে অর্থাৎ এই দিকে টানবে। তার দুটো, এই একটা এইদিকে আর এই একটা এইদিকে, দুটো অপোজিট হলেই সমান হয়ে গেলেই তখন ক্যান্সেল আউট। তাহলে এক্ষেত্রে এই +8q জন্য এখানে প্রাবল্য কত হবে, এখান থেকে এতটা l + x, তাহলে 8q × 1 q1 q2/r², কেটা থাকে এখানে সিজিএস পদ্ধতিতে k এর মান 1, এসআইতে 1/4πε0। আচ্ছা, l + x তার হোল স্কয়ার সমান, এর জন্য এখানে প্রাবল্য কত, এইটা হচ্ছে x ডিস্টেন্স, মানে এটার জন্য ভাবতে গেলে তখন এখানে l + x, আর এটার জন্য ভাবতে গেলে শুধু x, ঠিক আছে। তাহলে এটা হবে 2q × 1/x²। এটাকে একটু ক্যালকুলেট করে নাও, কেটা থাকবে। আচ্ছা, সবগুলো কাটাকাটি করে দাও, 8q মানে 4 হয়ে যাবে, 2q কেটে যাচ্ছে, কে কেটে যাচ্ছে, তাহলে 4/l + x তার হোল স্কয়ার সমান 1/x²। উভয় পক্ষে বর্গমূল, 2/l + x সমান 1/x। যেহেতু বলেছে x অক্ষ বরাবর, মানে এখানে পজিটিভ x ধরে নিতে হচ্ছে x অক্ষের যে বিন্দুতে, আর অপশনগুলো প্লাসই দিয়েছে, মানে নেগেটিভ x এর দিকে যাবে না, ঠিক আছে। তাহলে এটা যদি +-x করেও থাকি, মানে আমরা যদি দুটো মান নিই, অ্যাকচুয়ালি বর্গমূল করলে দুটো মান আসে, +-1/x। তো দেখো, প্লাস এক্সটা নিলে 2/l + x সমান 1/x, আর মাইনাস এক্সটা নিলে 2/l + x সমান -1/x। পরে আমরা রেজাল্টটা নিয়ে আলোচনা করছি, আগে ক্যালকুলেশনটা শেষ করি। তাহলে 2x সমান l + x কোনাকুনি গুণ, তাহলে x সমান l, আর এইটার ক্ষেত্রে 2x সমান -l - x, তাহলে x সমান -l। এখানে এইটা নেব না, কেন বলতো, দৈর্ঘ্য নেগেটিভ সেটা কিন্তু নয়, আসলে x সমান -l হলে x এর অপোজিটে চলে যাচ্ছে। এটা যেহেতু আমরা মূল বিন্দু ধরেছি আর উত্তরগুলো সব পজিটিভ আছে, তাহলে ডান দিকের বিন্দুগুলি ধরো, তাহলে এটা নেওয়ার দরকার নেই, অনলি এটা নাও। অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে l,0, এখান থেকে আরো l দূরত্ব, তাহলে এটা কত হবে, 2l,0 হবে না, এটা 2l,0 হয়ে যাবে, মানে এতটা l প্লাস এখানে আরো l। এটা ছবিটা আরো জায়গা নিতে আঁকতে, আমরা আর অতটা জায়গা দিইনি, যে কারণে এটা ছোট লাগছে, ঠিক আছে, অসুবিধা নেই। অতএব বিন্দুটা কত হবে, বিন্দুটি হবে এই মূল এইটা থেকে 8q থেকে 2l দূরত্বে, ঠিক আছে। অ্যান্সারটা কি হলো, 2l দূরত্ব। অপশনের পর আমরা দেখবো কোন অপশনটা কারেক্ট হচ্ছে, 8l 4l 12, হ্যাঁ অপশন পেয়ে গেছি, সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সি অপশনটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করবো বুঝতে পেরেছো তোমরা পুরো কোশ্চেনটা। নেক্সট তাহলে আমরা পরের কোশ্চেন আগিয়ে যাই। একটি ধারকের ধারকত্ব নির্ভর করে, আচ্ছা ধারকের ধারকত্ব এই রাশিমালা সমান্তরাল ধারকত্বের ক্ষেত্রে কে ε0 a/d, যেখানে ε0টা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি অন্য কোনো মাধ্যম ঢুকে থাকে ওর মধ্যে, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে পাতগুলো, এই পাতের এরিয়া, নিচে যে দুটো পাত থাকছে টোটাল, আর ডিটা হচ্ছে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ডি। এখন অপশন ফলো করো।
আকৃতির উপর না, এটা যদি সমান্তরাল পাত ধরো আয়তাকার না হয়, যদি এরকম মানে ইয়েও হয় অর্থাৎ বৃত্তাকারও হয়, কিছু যায় আসে না। এটা যদি একই হয় না তাহলে আবার মানটা একই আসবে। মানে এটা ক্ষেত্রে ধরো বৃত্তাকার যদি হয় পাই আর স্কোয়ার, এটা ক্ষেত্রে ধরো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটাই মান করে কেন এরিয়া এক থাকলে ধর কত কিছু যায় আসে না। ওকে, এটা বাদ। আয়তনের উপর না, আয়তনের কোনো ফ্যাক্টরি এখানে নাই। আচ্ছা, 3 নম্বর অপশন বলেছে পাত্রের বেধের উপর না, তারও কোনো এখানে অপশন নাই। ওকে, তারপর বলেছে পাত্রের ক্ষেত্রফল, হ্যাঁ এটা ঠিক। এই যে এটা রয়েছে না, এটা অর্থাৎ সি প্রপোর্শনাল টু এ, তাহলে পাত্রের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা পেলাম? অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে। নেক্সট তারপর আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। যদি এম ই টাউ, টাউ এর গড় মান দিচ্ছে অ্যাকচুয়ালি, মানে অ্যাভারেজ ভেলোসিটি হয় ওইটা, বিচলন বেগ মানে হচ্ছে কি, এই ধরো এইভাবে ধরো একটা মানে কন্ডাক্টরের মধ্যে বা পরিবাহের মধ্যে ইলেকট্রনগুলো জিগজ্যাগ ওয়েতে এলোমেলো পথে চলে, তখন ওদের একটা গড় মান নেওয়া হয়। গড় মান বোঝাতে তার যে গড় সময় সেটাকে আমরা এইভাবে ডিনোট করি, গড় মান বোঝাতে এবং গড় সময় বোঝাতে। ঠিক আছে, গড় মান আর গড় সময়। আর কি দিয়েছে? এম স্টার হচ্ছে ইলেকট্রনের আদান ঘনত্ব ভর ইত্যাদি সব ডাটাগুলো দিয়েছে। কার্যকর দৈর্ঘ্য, তবে এল দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদ যুক্ত একটি পরিবাহী রোধ। আচ্ছা, রোধের রাশিমালা, এটা থিওরি বেসড কোশ্চেন, প্রথম একটা অপশনটা সঠিক হবে। হ্যাঁ, থিওরি বেসড কোশ্চেন, তোমরা জানো এটা এম স্টার এল, তাই থিওরি বেসড গুলো আমরা ক্যালকুলেশনের মধ্যে যাব না, সেগুলোতে না যাই ভালো, তাহলে সময় নষ্ট শুধু। এন স্কোয়ার টাউ এ, এন স্কোয়ার টাউ এ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে। নেক্সট 4 দেখা কোশ্চেনটা দেখো। 4 দেখা কোশ্চেনটা কি দিয়েছে? একটি পোটেনশিওমিটারের সুবিধাটা কিভাবে বৃদ্ধি করা যায়? 1, প্রাথমিক কোষের তড়িৎচালক বলের মান বাড়িয়ে, কিছু যায় আসে না সেরকম। আচ্ছা, 2, তারের একক দৈর্ঘ্যে বিভব পতন বাড়িয়ে, না তাতে কিছু যায় আসে না। পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বাড়িয়ে, ইয়েস, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য কমিয়ে। ওকে, সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কেন বলতো? পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য যত বাড়ানো হবে তার রোধটা বাড়বে, রোধ যত বাড়বে না, তার যে উভয় প্রান্তে ভি সমান আই আর, ভি সমান আই আর, এটা আইটাকে যদি ফিক্সড রাখা যায় এই ভি এর মানটা বাড়বে। ভি ঠিকঠাক বাড়লে সেটা একটা সুন্দর ভোল্টমিটারের মতো কাজ করে, অর্থাৎ যে কারণে আমরা কোষের যে তড়িৎচালক বল মাপি সেটা ভি সমান আই আর এর মাধ্যমে মাপতে পারি, যে কারণে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বাড়িয়ে, অর্থাৎ অপশন সি, তারের দৈর্ঘ্য বাড়িয়ে, তারের দৈর্ঘ্য বাড়িয়ে। ঠিক আছে, বোঝা গেছে। ওকে, নেক্সট 4 বলেছে একটি আহিত কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরছে। ভালো কথা, বৃত্তাকার পথটির ব্যাসার্ধ যে ভৌত রাশির সঙ্গে সমানুপাতিক। ওকে, যখন একটা আহিত কণা এইভাবে বৃত্তাকার পথে ঢোকে, মানে ধরো এখানে আমি বললাম চৌম্বক ক্ষেত্র এইভাবে কাজ করছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রগুলো যে পেনটা দেখতে পাচ্ছ না, পেন বরাবর মানে বোর্ডের তল থেকে বাইরের দিকে বেরিয়ে আসে, তাই ডট দিয়ে গোল করে দিয়েছি। এটা হচ্ছে বি ভেক্টর গুলো ডিরেকশন। এখন যদি কোনো একটা কিছু কণা এইখানে ধরো ভি বেগে প্রবেশ করলো, এই জায়গাটা ভি বেগে প্রবেশ করলো, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অ্যাপ্লাই করে সেটা হয়তো দেখবে কোনো একটা ডিরেকশন ঘুরছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি, ধরো সাপোজ বলতে এই জায়গাটায় আমরা ধরে নিচ্ছি কোন দিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আবার চেক করে নিচ্ছি। ওকে, বাম হাতের নিয়ম কিন্তু, তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, আমাদের বি ভেক্টর চৌম্বক ক্ষেত্র ভেক্টর বেরিয়ে আসছে বাইরের দিকে, এটা তো আমাদের যে তর্জনী সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, মানে এই আঙুলটা তর্জনী। ঠিক আছে, ওকে, ভি ভেক্টর ঢুকছে কোন দিকে, মানে ভিটা হচ্ছে তার এই বরাবর, তাহলে ফোর্সটা অ্যাপ্লাই হবে কোন দিকে, বৃদ্ধাঙ্গুলিটা ফোর্স দেখায় এই নিচের দিকে, অর্থাৎ এই বরাবর। ভালো কথা, এবার আমরা নিচের দিকটা একবার অ্যাপ্লাই করবো, অর্থাৎ ধরো এই জায়গাটাতে এসে গেল, তখন কোন দিকে যাচ্ছে, তো এই দিকে যদি ঢোকে সে কন্টিনিউ দেখা যাবে যে এইভাবে ঘুরতে থাকছে। ঠিক আছে, নিচেটা আবার অ্যাপ্লাই করে দেখানো এই জায়গাটায়, তো এই ক্ষেত্রে কিন্তু চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, আর তার বেগটা ধরো এই বরাবর আছে, আমি ধরে নিচ্ছি এই বরাবর, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, বেগটা এই দিকে, ফোর্সটা উপর দিকে চলে গেছে, মানে কি এই বরাবর যাবে, অর্থাৎ এই যে সেন্টারটা রয়েছে সেন্টার বরাবর যাবে, যে কারণে প্রত্যেকটা পয়েন্টে এইখানে যখন আসবে এই সেন্টার বরাবর কাজ করবে, এইখানে যখন থাকবে তখন এই সেন্টার বরাবর বারবার সেন্টারের দিকে, মানে হচ্ছে অভিকেন্দ্র বল কাজ করছে, আর অভিকেন্দ্র বল কাজ করলে সেটাকে বৃত্তাকার পথে ঘোরাতে সাহায্য করে। এবং এই বৃত্তাকার পথে ঘোরার জন্য আমাদের যে চৌম্বক বল সেটা হচ্ছে কিউ ভি বি। ঠিক আছে, এটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে নাও, আর সমান এম ভি বাই কিউ বি, এটা জাস্ট উপরে এই ভিটা একটা করে কাটিয়ে দাও, তাহলে দেখো চলে আসছে এম ভি বাই কিউ বি। জানতে চেয়েছে যে ব্যাসার্ধটা যে ভৌত রাশির উপর ডিপেন্ড করে, এই যে এম ভি রাশিটা হচ্ছে চৌম্বক, এম ভিটা হচ্ছে ভরবেগ, তাহলে কিউ বি, পিটা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, এরপর আমাদের অপশন ফলো করতে থাকো। কণাটির শক্তি, শক্তি কোনো টার্ম এখানে রাখিনি, পি সমান রুট টু এমই, এটা কিন্তু করা যায়, পি সমান রুট টু এমই, অর্থাৎ পি সমান রুট টু এম ই। তাহলে এখানে এই যে ইয়েটা কি বলে
তড়িৎ কাইনেটিক এনার্জি, গতি শক্তির সাথে এই যে সমানুপাতিক চিহ্নটা কিন্তু রয়েছে। তো কণাটির শক্তি, কণাটির আধান, চৌম্বক ক্ষেত্র, কণাটির ভরবেগ, যেহেতু আমাদের এটাও আছে আবার ভরবেগটা আছে, অবশ্যই আমরা এক চান্সে ভরবেগকে পেয়ে যাচ্ছি, বুঝলে তো? তাহলে ভরবেগ যখন পেয়ে যাচ্ছি, অ্যান্সারের জন্য আমরা এই পি অপশনটাকে কারেক্ট, মানে ভরবেগের অপশনটাকে কারেক্ট করে নাও। এটাও কিন্তু হয় না তা নয়, ঠিক আছে? তাহলে আধানের সাথে দেখো কিউ আর প্রপোর্শনাল টু 1/q, যে কারণে কিউ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে ওই অপশনটা বাদ। শক্তিটা আসছে কিন্তু শক্তিটা অন্যভাবে আসছে। চৌম্বক ক্ষেত্র দেখো বি এর সাথে দেখো আর প্রপোর্শনাল টু 1/b, অর্থাৎ 1/b এর সাথে প্রপোর্শনাল, তাহলে এটাও আসছে না। লাস্টের অপশনটা কারেক্ট করো, তাহলে অপশন ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে আশা করছি। নেক্সট 6-এর কোশ্চেনটা, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা মিউ0 এর একক কি? আচ্ছা, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এটা হচ্ছে এটা কত কোশ্চেন ছিল? 5-এরটা ছিল। তাহলে আমরা 4-এর দাগ কেন? ও, এটা 5-এর দাগ হবে, ঠিক আছে। ওকে, 6-এর কোশ্চেনটা আমি এখানেই বলছি যে মিউ0 একক কি হয়? হেনরি পার মিটার হয় না? থিওরি বেসড কোশ্চেন, তাই এটা নিয়ে আর বেশি আলোচনায় আসছি না। এটার অপশন তোমরা জানো, এটা বার করতে হয় অ্যাকচুয়ালি ফাই সমান এলআই, যে গাউসের সূত্র আছে না, চৌম্বক ফ্লাক্স, আর একটা হচ্ছে দেখবে বি সমান মিউ0 এইচ, এই দুটো থেকে আমাদেরকে বার করে নিতে হয়। এল এর একক হেনরি, এর একক হচ্ছে হেনরি পার অ্যাম্পিয়ার, এখানে মিউ0 একক এখান থেকে বার করে নিতে হয়। ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার, এগুলো ক্যালকুলেট করলে হেনরি পার অ্যাম্পিয়ার, আচ্ছা হেনরি পার মিটার, সরি, চৌম্বক ভেদ্যতা একক হচ্ছে হেনরি পার মিটার, ঠিক আছে। তাহলে অপশন এটা কারেক্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা এপসিলন জিরো জানো তো তড়িৎ ভেদ্যতা, সেটাকে মনে রাখবে ফ্যারাড পার মিটার। এইভাবে মনে রাখলে বেশি সুবিধা, হেনরি পার মিটার, ফ্যারাড পার মিটার, হেনরি পার মিটার, ফ্যারাড পার মিটার, ঠিক আছে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে ফিরে যাই। দেখো, একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ ওয়াট বিহীন হয় যখন এই বর্তনীতে প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য হয় 90 ডিগ্রি, অর্থাৎ ফাইটা হয় 90 ডিগ্রি, মানে হচ্ছে π/2। তাহলে পি সমান আমরা কি জানি? ভি আর এম এস, এটা ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস থিটা, তাই তো? এই কস থিটা মানটা কত হবে? কস π/2 মানে 0, আর কস π/2 0 হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে পিটা 0 হয়ে যায়, পি 0 হয়ে যাওয়া মানে ক্ষমতা কোনো ব্যয় করছে না, মানে ওয়াট বিহীন। ওকে, শুধুমাত্র এটা কারা কারা করে? এল বর্তনী করে আর সি বর্তনী, অর্থাৎ বিশুদ্ধ আবেশক আর বিশুদ্ধ ধারক, বাকিরা আর কেউ নয়, ঠিক আছে। নেক্সট 8-এর কোশ্চেনটা, স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে কি বাড়ানো হয়? স্টেপ ডাউন, আচ্ছা দেখো, ট্রান্সফরমার যে পাক সংখ্যা রেশিও টি সমান টার্নস অফ রেশিও, তো সেটা হচ্ছে কি NS/NP, মানে এটা ধরো প্রাইমারি কুণ্ডলিতে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এটা ধরো প্রাইমারি কুণ্ডলী আর এটা ধরো সেকেন্ডারি কুণ্ডলিতে কারেন্ট আসছে। তো প্রাইমারি কুণ্ডলী কারেন্টকে আইপি, ভোল্টেজ এদের মধ্যে যে ভোল্টেজ এটা বিভব পাবে ভিপি, ঠিক আছে। এইটাকে আমি লেখাচ্ছি পাক সংখ্যাটা এনএস, মানে সেকেন্ডারি কয়েলে এনএস, আর এটার জন্য এনপি, আর এর মধ্যে কারেন্ট যাচ্ছে আইএস, ওকে। ভোল্টেজ ডিফারেন্সটা ভিএস, এইভাবে আমরা দেখাচ্ছি। তাহলে আমরা কি জানি? টি সমান NS/NP, অর্থাৎ NS/NP সমান VS/VP, এটাই হয়। আবার যেহেতু টোটাল এনার্জিটা একই থাকে, টোটাল যে মানে একই একক সময়ের যে এনার্জি বা ক্ষমতা, অর্থাৎ পি সমান ভিআই, তাহলে ভিপি আইপি সমান ভিএস আইএস। তাহলে এখানে ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি, তাই তো? পি মানে প্রাইমারি কয়েল, এস মানে সেকেন্ডারি কয়েল। এখানে একটু বসিয়ে নাও, VS/VP, তাহলে টি সমান আমরা এখান থেকে লিখতে পারি VS/VP, উল্টে দাও এটাকে, আইপি বাই আইএস হয়ে যাবে। তাহলে আইপি বাই আইএস। এখন যেহেতু স্টেপ ডাউন বলেছে, ট্রান্সফরমারটা স্টেপ ডাউন, তার মানে কি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করবে, মানে এই লো ভোল্টেজে কনভার্ট করা মানে ভিএসটা ছোট, এটা বড়, তাহলে ছোট বাই বড় মানে ছোট হয়ে যাচ্ছে না, তার মানে টিটা ছোট, অর্থাৎ T<1, এর মানে হচ্ছে আইপি বাই আইএস <1, তাহলে আইপি আইএস, তাহলে আইএসটা বড়, আইএস বড় মানে হচ্ছে সেকেন্ডারি কয়েলে কারেন্টটা বড়, ঠিক আছে। এখানে অপশন দেখো একটু, এখানে বলেছে যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে বাড়ানো হয়, তো সেকেন্ডারি কয়েলে কারেন্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা আই, অর্থাৎ আইটা বেড়ে যাচ্ছে, কিন্তু বাকিগুলো ভোল্টেজ, পাক সংখ্যা, এগুলো সব কমে যাচ্ছে, আইটা এখানে বেড়ে যাচ্ছে, নিচেটা বেড়ে যাচ্ছে। তাহলে কারেন্টটা অর্থাৎ প্রবাহ মাত্রা, তার মানে অপশন প্রবাহ মাত্রা বলতে অপশন এটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? অর্থাৎ এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে দেখো এনএসটা কম হবে, ভিএসটাও কম হবে, তাই টিটা কম হবে, কিন্তু আইপিটা বেশি হবে, মানে আইএসটা এখানে সরি আইপিটা কম হবে, তাহলে আইএসটা বেশি হবে, আইএস বেশি হবে মানে কারেন্টটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রাইমারি কয়েলে যেটা আমাদের মেন পাওয়ার স্টেশন থেকে আসে এটা, যেটা ধরো ঘরে তারে সাপ্লাই হয় সেটা হচ্ছে এটা, তাই তো ট্রান্সফরমারে।
তো সেক্ষেত্রে এইটা বেড়ে যাচ্ছে আইএসটা। ওকে, তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ। ওকে, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজালে হবে। আচ্ছা, ক্রমবর্ধমান তরঙ্গ তড়িৎচুম্বকীয় বা ইএম ওয়েভ গুলো সাজানোর জন্য তোমরা একটা শ্লোক মনে রাখতে পারো, RMIVU XYC, অথবা এটাও মনে রাখতে পারো, রেডিও মির্চি আই লাভ ইউ। এখানে আই লাভ ইউ বলতে আবার যেন সেটাকে অন্যভাবে নিও না, XYC এটাকে অনেক কিছু বলে। ও মানে XYCটাকে আর কিছু বললাম না অ্যাজ এ টিচার, নাহলে তোমরা আবার অনেক রকম মিনিং করে নাও, XYC বুঝে নাও কি বলতে চাইছি, ঠিক আছে? তো সেটাকে দ্রুত উচ্চারণ করলে যেটা হয় আর কি, বুঝে নাও। আচ্ছা, তো এই যে রেডিও ওয়েভ, আর মানে হচ্ছে রেডিও ওয়েভ, এম মানে মাইক্রোওয়েভ, এগুলো আই মানে হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত, ভি মানে ভিজিবল লাইন। এই ভিজিবল লাইটের মধ্যে আবার এই দিক থেকে ভিভ জিওর, ঠিক আছে, মানে উল্টো দিক থেকে ভিভ জিওরটা আসে আর কি, ভিভ জিওর, অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই উল্টো দিক থেকে আসবে কিন্তু, মানে আগে রেড থাকবে ইনফ্রারেড, আই মানে হচ্ছে ইনফ্রারেড, ওকে, ইনফ্রারেড, তারপর হবে রেড, ঠিক আছে, তারপর এই যে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, তারপর ভায়োলেট, ভায়োলেটের পর ইউ মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, অর্থাৎ তারপর হবে আলট্রা ভায়োলেট। তো এর বাংলা মানেগুলো তোমরা জানো, এগুলো বাংলা মানে বোঝানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে এক্স মানে এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রশ্মি বা কসমিক রে। এখন আমাদের যে অপশনগুলো দিয়েছে, গামা রশ্মি, এক্স রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি। আচ্ছা, আমি নাম্বারিং করছি। গামা রশ্মি, গামা এখানে এটা ধরো 1 এ দিলাম, গামা রশ্মি, এক্স রশ্মি এটা 2 এ দিলাম, আচ্ছা, গামা এক্স, আলট্রাভায়োলেট মাইক্রো তরঙ্গ, আলট্রাভায়োলেট 3 এ দিলাম, মাইক্রো তরঙ্গ 4 এ দিলাম, মিউ দিয়ে দেবো মাইক্রো তরঙ্গটা, আর হচ্ছে রেডিও তরঙ্গ 5। ওকে, খুব সুন্দর মিলে গেছে। এই দিকটা যত এই দিকে যাবো তত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কমে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়ে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা বাড়ে। তো তার মানে উল্টো দিক থেকে সুন্দর মিলে গেছে, 1 2 3 4 5 এইটাই প্যাটার্নটা ফলো করছে, গামা রশ্মি, এক্স রশ্মি, আলট্রাভায়োলেট, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ঠিক আছে, বেতার তরঙ্গ। তাহলে আমাদের অপশন এটাই কারেক্ট, বাকিগুলো দেখারই দরকার নেই। একবার প্যাটার্নটা বুঝে নেবে, ঠিকঠাকভাবে প্যাটার্নটা দেখে নেবে, যে যেগুলো পরপর দিয়েছে কোনটা কোনটা কার পর আসছে। যদি নাম্বারিংটা উল্টো পাল্টা হতো তাহলে এটা একের পর এইখানে 2 চলে আসতো, যদি আসতো ধরো, বা এটা 2 আসতো, তাহলে কিন্তু আমাদেরকে একটু দেখে করতে হতো। এখানে ওই জন্য নাম্বারিংটা আমরা বসিয়ে নিয়েছি, ঠিক আছে? ওকে, বোঝাতে পেরেছি আশা করি। ঠিক আছে, নেক্সট 4 এর দাগে, সরি 10 এর দাগ, 10 এর দাগে কোশ্চেনটা বলেছে, কুয়াশার মধ্যে অবলোহিত রশ্মিতে দেখান কি, অবলোহিত রশ্মিতে নেওয়া কোনো বস্তুর ফটোগ্রাফ দৃশ্যমান আলোতে নেওয়া ফটোগ্রাফ অপেক্ষা বেশি স্পষ্ট হয়, তার কারণ। নাম্বার মানে অপশনে দিয়েছে দেখো, দৃশ্যমান বিকিরণ অপেক্ষা অবলোহিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর, দৃশ্যমান আলোর বিক্ষেপণ অপেক্ষা অবলোহিত আলোর বিক্ষেপণ বেশি, বস্তু থেকে অবলোহিত রশ্মির তীব্রতা অপেক্ষাকৃত কম, দৃশ্যমান আলোর বিক্ষেপণ অপেক্ষা অবলোহিত আলোর বিক্ষেপণ কম। বিক্ষেপণ কম মনে রাখবে, বিক্ষেপণ কম হয় বলেই সেক্ষেত্রে, অর্থাৎ ইনফ্রারেড বিক্ষেপণ কম। কারণটা দেখো, এইখান থেকে দেখো সুন্দর বোঝানো যাবে, ইনফ্রারেড কোথায় আছে, এই জায়গাটা আছে না, তার মানে যত এই দিকে আছি তত তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ ওই দিক থেকে এই দিকে যত আসবো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তার মানে আয়ের এখানে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ইনফ্রারেড মানে রেডের পর হচ্ছে, রেডের আগে হচ্ছে ইনফ্রারেড। তো ল্যামডা যথেষ্ট বেশি, ল্যামডা যত বেশি হবে, র্যালের যে স্ক্যাটারিং ফর্মুলা মনে আছে, অর্থাৎ তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়েছো, আবার এই 12-এ পড়বে, 4th সেমিস্টারে পড়বে, আলোক বিজ্ঞান যখন পড়বে, ঠিক আছে? IS প্রপোর্শনাল টু 1/λ⁴। আইএসটা কি, সূর্য থেকে যে রশ্মিটা আসছে, আমাদের যে বিভিন্ন ধূলিকণাগুলো আরে রয়েছে, সেই ধূলিকণাতে এখানে মানে যদি ধূলিকণাগুলো ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি অর্ডারে হয়ে থাকে, তাহলে সেখান থেকে বারবার বিক্ষেপিত হয়, অর্থাৎ বারবার ছড়িয়ে পড়ে লাইটগুলো, যে কারণে আকাশকে নীল দেখায়, কারণ বেগুনি মানে ইয়েটা কম, তরঙ্গ দৈর্ঘ্যটা কম, ফলে বিক্ষেপণ বা ছড়িয়ে যায় বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই ছড়াই কম, তাই বহু দূর পর্যন্ত পৌঁছায়, যেখানে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়। এগুলো সবই তোমরা জানো, তাই তো? তো সেই হিসাবে অবলোহিত রশ্মিটায় বিক্ষেপণ কম, তাই অপশন ডিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, এক বোর্ডেতেই দুটো কোশ্চেন খুব সুন্দরভাবে বলা হয়ে গেছে আর কি, সো নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে ফিরে যাবো। 600 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করার সময় 4000 ওহম রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা 1000 ওহম রোধযুক্ত ভোল্টমিটার বেশি উপযুক্ত। নো, নেভার। কারণ হচ্ছে 4000 ওহম এটা যদি হয়, মোর অ্যান্ড মাচ বেটার দেন 1000 ওহম। আমরা জানি ভোল্টমিটার কি, ভোল্টমিটার হচ্ছে একটা উচ্চ রোধের যন্ত্র, যেটা সমান্তরালে যুক্ত থাকে, যে রোধটা দুই প্রান্তে বিভব প্রভেদ মাপবো। অর্থাৎ ধরো এইটা হচ্ছে একটা তার, বা এটা ধরো পোটেনশিওমিটার তার, এর এক ক্রসে যখন বিভব প্রভেদ মাপবো, সেটা হচ্ছে এখানে ধরো এটা যত হাই ভোল্টেজ হবে, সুবিধাটা কি হবে, কারেন্টটা মেন কারেন্ট যেটা আসছে, ধরো এইদিকে মেন কারেন্ট আসছে, এইদিকে একটা ভাঙবে, এইদিকে একটা ভাঙবে,
তো এই দিকে অল্প কারেন্ট যাবে, ম্যাক্সিমাম কারেন্ট এই দিকে যাবে, এই রোধটা ধরো আর, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যখন যাবে আই আর ভ্যালুটা অ্যাকুরেট পাবো ততটা বেশি। কিন্তু যদি এটা রোধটা কম হয়, কারেন্টটা তো এই দিকে মেকে চলে যাবে, যখন ওই দিকে বেশি কারেন্ট যাবে তার মানে এই দিকে কম কারেন্ট যাবে। তাহলে দেখো এই দিকে বেশি কারেন্ট চলে গেলে এই দিকে কম কারেন্ট যাবে, মানে আই আর যে মেজারটা না ভি সমান আই আর, সেটা অ্যাকুরেট হবে না, অনেক কমে যাবে। তো অবশ্যই ভোল্টমিটার যত হাই ভোল্ট মানে হাই রেজিস্ট্যান্স নেবো ততই ভালো। ওকে, ভোল্টমিটার সবসময় উচ্চ রোধের যন্ত্র। নেক্সট কারণ কি বলেছে, উচ্চ রোধযুক্ত ভোল্টমিটারের মধ্যে দিয়ে নিম্ন রোধযুক্ত ভোল্টমিটার অপেক্ষা কম তড়িৎ প্রবাহিত হয়। এটা তো পারফেক্ট কথা, আই প্রপোর্শনাল টু ভি বাই আর, তাই তো, মানে আই সমান ভি বাই আর, তাহলে এখান থেকে আই প্রপোর্শনাল টু আমরা লিখতেই পারি 1 বাই আর। তার মানে যত রেজিস্ট্যান্স বেশি হবে আই অর্থাৎ কারেন্ট ফ্লো তত কম হবে। এটা ঠিক আছে, তাহলে কারণটা সত্য কিন্তু বিবৃতিটা ঠিক নয়। অপশন বোঝাতে পেরেছি। নেক্সট 12 দাগে, প্রমাণ রোধ কুণ্ডলী তৈরির জন্য, আচ্ছা এটা আমি একটু হ্যাঁ লেখা যাবে যেহেতু বোর্ডটা জায়গা অনেকটা আছে। প্রমাণ রোধ কুণ্ডলী তৈরির জন্য আমরা কি করি, ম্যাঙ্গানিন আর কনস্ট্যান্টান, তাই তো। প্রমাণ রোধ কুণ্ডলী তৈরির জন্য কনস্ট্যান্টান এবং ম্যাঙ্গানিনের সংকর ধাতু ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে কনস্ট্যান্টান এবং ম্যাঙ্গানিজ উভয়ের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান খুব কম। ওকে, আমাদের একটা ফর্মুলা মনে আছে গো, আর টি মানে টি উষ্ণতাতে তার যে রোধ, আর 0 ডিগ্রিতে তার যে রোধ তার সাপেক্ষে 1 প্লাস আলফা টি, আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো এই মানটা যত কম হয় ততই বেটার এই ক্ষেত্রে। তার মানে হচ্ছে আর টি প্রায় আর 0 থাকবে, অর্থাৎ 1 প্লাস আলফা টি, আলফা টিটা যদি টেন্স টু 0 হয় তাহলে আর টি সমান আর 0, আর আর 0 থাকা মানে হচ্ছে রোধটা প্রায় একই থাকবে। যার ফলে প্রমাণ রোধ কুণ্ডলী তৈরি করার সময় যদি যত উষ্ণতা বাড়বে রোধটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার সেটা প্রমাণ রইলো না, না প্রমাণ মানে কি সেটা ফিক্স থাকবে, সেইটা সাপেক্ষে আমরা অন্যান্য মানগুলো মাপবো। তো এই ক্ষেত্রে যেহেতু চেঞ্জ হচ্ছে না, মানে এখানে আলফাটা যতটা সম্ভব কম রোধের উষ্ণতা গুণাঙ্ক, তার জন্য আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ আর উভয় সঠিক, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে 12 কোশ্চেন কমপ্লিট। নেক্সট এরপর আমরা সেকশন সি এ ঢুকে যাবো, মানে কিছুটা ক্যালকুলেশন বেস থাকবে। ঠিক আছে, স্টার্ট। দেখো এখানে কি বলেছে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বার করতে হবে। এই যে ধারকগুলো আছে না, আচ্ছা এখানে বলে রাখি ধারককে দুরকম ভাবে আঁকা যায়, একটা হচ্ছে এই চিহ্ন, ঠিক আছে, আর একটা হচ্ছে এই চিহ্ন। তোমরা এটা নিয়ে কনফিউশন করো না। কারণটা হচ্ছে এটা ক্ষেত্রে একটা আঁকার অসুবিধা আছে, এই দুটো প্যারালাল লাইন দুটো পরপর সমান্তরাল টানার সময় হঠাৎ করে যদি তাড়াহুড়োর মাঝখানে একটা ছোট বড় হয়ে যায় না, এটা একটা ব্যাটারি বা সেলকে নির্দেশ করে, যেটাকে অ্যাভয়েড করার জন্য একটাকে বাকি না হয়, বাকি নিলে একটা সুবিধা, বুঝলে তো। তো যাই হোক আমি বইয়ের মতো করে আঁকিনি বলে এটা একবার বলে দিলাম, তোমরা কেউ কনফিউশন হবে না। তো এক্ষেত্রে বলেছে যে এদের তুল্য ধারকত্ব কত। তো দেখো এখানে কটা আছে, একটা, এটাতে দুটো, এটাতে চারটে, পরেরটা কটা থাকবে, 8টা থাকবে, তারপরটা 16। ওকে, এবং খেয়াল করো তারা সবাই সিরিজে যুক্ত আছে, অর্থাৎ এইটা এটা 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 সিরিজে আছে, মানে কি এর কম্বিনেশনে কত হবে, 1, দুটোর জন্য 1/2, তিনটের জন্য চারটের জন্য 1/4, সবগুলো মান হচ্ছে 1। ঠিক আছে, মানে c/4, পরেরটা হবে c/8, c এর মান 1, তাহলে 1/8, তারপরটা 1/16। খেয়াল করো এই যে 1/8, মানে আমি এটাকে আরেকবার আঁকছি, অর্থাৎ এইটা পেলাম 1, মানে মাইক্রোফ্যারাডই বলছি, আর মাইক্রোফ্যারাড বারবার লিখবো না। এইটা পেলাম 1/2, ঠিক আছে, তারপরটা পেলাম 1/4, ওকে, তারপরটা পেলাম 1/8। এইভাবে দেখো এই যতগুলো আসতে থাকবে, এই এ বিন্দু আর বি বিন্দু এই দুটো সাপেক্ষে সবাই প্যারালালে যোগ আছে না, তাই তো, এর কম্বিনেশন এটা, এর কম্বিনেশন এটা, এটার এটা, এভাবে পরপরগুলো আসতে থাকছে। তো প্যারালাল যখন হয়ে যাচ্ছে সবগুলো তো যোগ হয়ে যাবে, তো যোগ যখন হয়ে যাবে তাহলে টোটাল কত আসবে, সি সমান 1 প্লাস 1 এর 2, 1 এর 4, 1 এর 8, 1 এর 16, এইভাবে ডট ডট করে সব যোগ হয়ে যাবে। এখন দেখো এটাকে লিখতে পারি 1 প্লাস 1 এর 2 তার হোল টু দি পাওয়ার 1, 1 এর 2 তার হোল স্কোয়ার, 1 এর 2 তার হোল কিউব, 1 এর 2 তার হোল টু দি পাওয়ার 4, আর লিখলাম না জায়গা কম আছে বলে। ঠিক আছে, খেয়াল করো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট করে। তো এই ধরনের একটা ফর্মুলা মনে রাখবে তোমরা, দ্বিপদ উপপাদ্য জানো, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট করে এক্স টু দি পাওয়ার 4 এরকম করে বেড়ে বেড়ে যাচ্ছে আর কি। অর্থাৎ এইটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে সবগুলি প্লাস। এইটা যদি প্লাস থাকতো এটা উপরে একটা মাইনাস, তখন একটা অল্টারনেট মানে প্লাস মাইনাস, অর্থাৎ যুগ্মগুলো প্লাস অযুগ্মগুলো মাইনাস, এই আকারে আসতো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1, এখানে এক্স এর জায়গায় -1 দেখো, মানে এক্স এর জায়গায় হাফ হোল টু দি পাওয়ার -1, তাহলে এটা হবে হাফ হোল টু দি পাওয়ার -1 মানে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই যে পুরো কম্বিনেশনটা এটার জন্য অ্যাকচুয়ালি 2 আসছে। এটা কিভাবে আসছে বলতে পারবে কেউ? দেখো এই জায়গাটা 1 আসছে, বাকি সবগুলো মিলে 1, এটা এমনই, মানে এমনই একটা সিরিজ এটা, বুঝলে তো, যেখানে টোটাল ইকুইভ্যালেন্ট কত হলো 2 মাইক্রোফ্যারাড। অপশন বি এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার।
ওকে, বোঝাতে পেরেছি। নেক্সট আমরা এরপর 14 কোশ্চেনে চলে যাব। 14 প্রশ্নটা দেখো, এখানে দেখো এই যে জায়গাটা আছে না, এ থেকে এটা আমি নাম দিয়ে দিচ্ছি এ সি ডি বি, এভাবে নাম দিয়ে দিচ্ছি। তো এটা দেখো শর্ট সার্কিট করা আছে, আর এখান থেকে এটা শর্ট সার্কিট, মানে বুঝতে পারছি অ্যাকচুয়ালি টোটাল 5টা রেজিস্ট্যান্স, 1 2 3, এখানটা একটা রেজিস্ট্যান্স 4 5, তার মধ্যে এই দুটো রেজিস্ট্যান্সে 0 করা আছে। তাহলে 5টা রেজিস্ট্যান্স থাকা মানে টোটাল এরকম ভাবে 5টা রেজিস্ট্যান্স কি তৈরি করে, একটা হুইস্টন ব্রিজ তৈরি করে, হুইস্টন ব্রিজের কাঠামো। আমরা সুবিধার্থে এ আর বিটাকে নাম দিয়ে দিলাম, এটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। এরপর দেখো এ আর সি এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে, যার মানগুলো বলে দিয়েছে। তাহলে এটা ধরো সি বিন্দু, এটা ডি, এ আর সি এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সি আর ডি এর মধ্যে, সি আর ডি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, ডি আর বি এর মধ্যে আরেকটা আছে দেখো ডি, এটা হচ্ছে বি আর ডি, তার মানে এটা রয়েছে। নেই কোনটা, এ আর ডি এর মাঝখানে, এ থেকে ডি পর্যন্ত খেয়াল করো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো এ থেকে ডি পর্যন্ত এটা দেখো শর্ট করা আছে, তাহলে এ থেকে ডি মানে এটা শর্ট করা আছে, মানে এটা এইভাবে কারেক্ট করবে, কাজ করবে, ঠিক আছে। সি থেকে বি, এইটা দেখো সি থেকে বি শর্ট করা আছে, তাহলে সি থেকে বি শর্ট করা আছে মানে এটা তো কোনো রেজিস্ট্যান্স দেবো না, সোজা একটা তার, মানে সিম্পল একটা তার দিয়ে জয়েন্ট। খেয়াল করো যেহেতু এখানে শর্টের ব্যাপার এসছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এ এবং ডি এরা হচ্ছে একই পয়েন্ট, কেন বলতো এইখানটা মাঝে তো কোনো রোধ নাই, তাহলে এইগুলোকে না এক জায়গায় জয়েন করে দাও। একইভাবে এই পয়েন্টটা একটাই রোধ, ঠিক আছে, মানে এই টাগুলো একই আসবে, ঠিক আছে। সেটাকে আমরা একটু সি পয়েন্টটাকে আর ডি পয়েন্টটা ফিক্স রাখছি। তাহলে সি থেকে এই একটা রেজিস্ট্যান্স নেমে আসছে না, এইটা। আচ্ছা, তাহলে এক কাজ করি, সি থেকে এইভাবে আমরা নামিয়ে নিচ্ছি, সি থেকে এই একটা নেমে আসছে, ওকে, নেমে আসছে। সি থেকে এই একটা গেছে দেখো, কেন এই পয়েন্টটা তো একই বললাম, তাহলে এইখান থেকে আরেকটা নেমে গেছে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি সি পয়েন্টের নাম দেওয়া যায় আর বি পয়েন্টের নাম দেওয়া যায়, যে কারণে আমরা এটা বি নাম দিলাম, আর ডি পয়েন্টের নাম দেওয়া যায়, এ পয়েন্টটাও একই, কারণ এইখানটা মাঝখানে শুধু কানেক্টেড আছে, কোনো রোধ নাই। তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা কি করছি, এইখানটা দেখো মানে এই যে টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা এই রেজিস্ট্যান্সটা এখানে তুলে দিচ্ছি, এটাকে এখানে নিয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বি, বি আর এ, ওকে, বি আর এ। খেয়াল করো এই দুটো কিন্তু তিনটে রোধ কিন্তু অ্যাকচুয়ালি প্যারালাল, ঠিক আছে। এইভাবে তিনটে দেওয়া থাকলে সহজেই তোমরা মনে রাখবে এটা হচ্ছে প্যারালাল হয়, সেটা বোঝানোর জন্য আমরা সার্কিটটা আঁকলাম। ওকে, তাহলে তিনটে আর বলেছে r/3 হয়ে যাবে, তাই তো। অর্থাৎ প্যারালাল কম্বিনেশন বলা মানে হচ্ছে তিনটে মিলে r/3, মানে অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, তারপর আমরা 15 নম্বর কোশ্চেনটা দেখবো। 15 নম্বর কোশ্চেনের জন্য সার্কিটটা তোমরা একবার এঁকে ফেলো। ওকে, 15 কোশ্চেনটা বলেছে এই একটা বর্তনী দিয়েছে, এই বর্তনীটা এই যে প্রবাহটা আই এর মানটা বার করতে হবে। এক কাজ করে ফেলো, আমাদের এই ব্যাটারিটা এই দিকে কারেন্ট পাঠাচ্ছে, তো সেই হিসাবে আমরা একটা লুপ প্রবাহ I1 কনসিডার করছি। এই ব্যাটারিটা এই দিকে হয়ে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে এই দিকের জন্য আমরা I2 কনসিডার করছি, ঠিক আছে। যে কারচফস ল অর্থাৎ কেভিএল অ্যাপ্লাই করো, এটা 1 নম্বর লুপ আর এটা হচ্ছে 2 নম্বর লুপ। কেভিএল অ্যাপ্লাই করো 1 নম্বর লুপের জন্য একবার, 1 নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করলে কি পাচ্ছি, কেভিএল মানে কারচফস ভোল্টেজ ল। তো 2 + 2 4, 4 I1 এই দিকে ঘুরছে, ঠিক আছে, তাহলে 4 I1। ওকে, আচ্ছা আমরা লেখার সুবিধার্থে এগুলো মুছে দিচ্ছি, 4 I1, ঠিক আছে। তারপর দেখো এই কারেন্টটা তো এইভাবে ঘুরছে, I1টা এইভাবে ঘুরছে, যে কারণে এইদিকে অ্যারোর চিহ্ন দিচ্ছি, এটাও এইদিকে ঘুরছে, তাহলে এইদিকে এইভাবে আসছে, মানে কি I1টা এইদিকে যাচ্ছে, I2টা এইদিকে, তাহলে এইটার মধ্যে দিয়ে তো একই ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে, তাই তো। তাহলে প্লাস করে দাও, +2I2 সমান, এরপর ভোল্টেজ গুলো কাউন্ট করো, ভোল্টেজ গুলো মধ্যে এই ব্যাটারিটাও এইদিকে কারেন্ট পাঠাচ্ছে, এই ব্যাটারিটাও এইদিকে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে ফাইনালি দুটো যোগ হয়ে যাচ্ছে, 2 + 2 = 4, ঠিক আছে। আর আরেকটা 2 নম্বর এখানে অ্যাপ্লাই করো, 2 + 2 4I2, 4I2, এটা 2 নম্বর লুপের জন্য, ঠিক আছে। প্লাস এখানে এর মধ্যে I1 কারেন্ট একই ডিরেকশনে যাচ্ছে, তাহলে +2I1, এরও দুটো ভোল্টেজ ব্যাটারি একসাথে কাজ করছে, সমান 4 ভোল্ট, 2 + 2 4, ঠিক আছে। তো এটাকে একটু সমাধান করব, আমরা কাজ করে এটাকে এইভাবে লিখে নিই, 2I1 + I2 = 2। এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, এটা I1, তো 2I1টা এইদিকে রাখছি, তাহলে 2I1 + 4I2 = 4। এরপর আমরা এক কাজ করি, বিয়োগ করে দিচ্ছি, এটা বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, I2 - 4I2, ওকে, I2 - 4I2 সমান হচ্ছে -3। তো সেই মতো -3I2 সমান 2 - 4 -2, তাহলে I2 সমান 2/3, ঠিক আছে। এই I2 মানটা যে কোনো একটাই বসিয়ে দাও, 1 নম্বরেতেই বসিয়ে দিচ্ছি, তা 2I1 + 2/3 সমান 2, 2I1 সমান হচ্ছে 2 - 2/3, 3 × 6 - 2 মানে 4/3, তাহলে I1 সমান হচ্ছে 2/3, ওকে। আর এইটার মধ্যে কারেন্ট কোনটা আছে, I1ও আসছে এইদিকে, আর এইটার মধ্যে এইভাবে I2 ঘুরছে, তার মানে I সমান আসবে I1 + I2, তাহলে I1 মানে হচ্ছে 2/3 + 2/3, ঠিক আছে, 4/3, অর্থাৎ 4/3 মানে 1.33 অ্যাম্পিয়ার।
আচ্ছা, এরপর আমাদের অপশনগুলো একটু দেখতে হবে। অপশনগুলো কিভাবে কি দিয়েছে, পদার্থ বর্তনীতে প্রবাহ মাত্রা কত হবে, 1.33 অপশন উত্তর আসছে, কিন্তু পুরো তো 1.33 নেই। তোমরা কাজ করো, এটাকে প্রায় 1 অ্যাম্পিয়ার করে নিতে পারো। অ্যাকচুয়াল কিন্তু অ্যান্সার এটা এসছে, ঠিক আছে। তো সেই মতো অপশন এটা এখানে কারেক্ট হচ্ছে, ঠিক আছে। অপশন এটাকেই কারেক্ট ধরা হচ্ছে। যখন দেখবে যে এরকম পুরোপুরি উত্তর পাচ্ছ না, কাছাকাছি মানটাকে অ্যাকসেপ্ট করবে, না হলে অ্যান্সার তো একটা অ্যাটেন্ড করে আসতে হবে, 4টেই তো অপশন, তারপরে তো এখন অপশন নেই, তাই না। ওকে, নেক্সট 16 কোশ্চেনটা বলেছে প্রদর্শিত চিত্রে ই তড়িৎচালক বল এবং ছোট হাতের আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বহিঃস্থ রোধ ক্যাপিটাল আর যুক্ত আছে। ব্যাটারিটি স্থির ভোল্টেজ উৎস হিসাবে কখন কাজ করবে? ওকে, স্থির ভোল্টেজ উৎস মানে হচ্ছে এটা ধরো ই ব্যাটারিটা আমি একসাথে ই এবং আর কে দেখিয়েছি, এখানে বড় হাতে আরটা দেখতে পাবে স্পষ্ট করে, এটা ছোট হাতে করে দেখাচ্ছি কারণ ব্যাটারির তড়িৎচালক বলটা এবং অভ্যন্তরীণ রোধটা এখানে ছোট আছে, অভ্যন্তরীণ রোধটা ছোট থাকার জন্য, ঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা জানি টোটাল, এটা ধরো কারেন্ট পার্ট হচ্ছে আই, তাহলে আই মানে কত হবে, ই বাই আর প্লাস আর, তাই তো, বা আই আর প্লাস আই আর সমান হচ্ছে ই। এটা হচ্ছে 16 কোশ্চেন। ওকে, তাহলে এখান থেকে এই আরটা হচ্ছে ভি, তাহলে আই আর সমান ই মাইনাস ভি, ভি মানে এই আই আরটার জায়গায় লিখছি। ওকে, তো এখন দেখো যদি, আচ্ছা এটাকে আমরা একটু অন্যভাবে লিখি, বা এখান থেকে আই আর প্লাস ভি সমান ই, বা ভি সমান ই মাইনাস আই আর। যদি আর এর মানটা খুব খুব কম হয়, অর্থাৎ আর মাঝ লেস দেন আর হয়, তাহলে কি দাঁড়াবে, এই না টার্মটাকে নেগলেক্ট করাই যায়, তাই তো। যদি এটা নেগলেক্ট করি তাহলে ভি এর মানটা প্রায় আসছে, দেখো ভি এর মানটা প্রায় আসছে ই মাইনাস জিরো, মানে প্রায় ই মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, মানে একটা এখানে একটা কনস্ট্যান্ট মান আছে, ইটা একটা কনস্ট্যান্ট, যেহেতু নির্দিষ্ট ব্যাটারি যেটা দিয়েছে সেটা নির্দিষ্ট, তাহলে ইটা যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এর মানেই দাঁড়াচ্ছে যে এটা একটা স্থির তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করছে। তাহলে সেই মতো আমাদের অপশন ফলো করবে, ব্যাটারিটি স্থির ভোল্টেজ উৎস হিসেবে কখন কাজ করবে, আর মাঝ লেস দেন আর, ঠিক আছে। অর্থাৎ অপশন কোনটা সঠিক হবে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আরেকটা বলে দিই, যদি আর মাঝ গ্রেটার দেন আর হয় তাহলে কি হবে, দেখো এখানে আই সমান ই বাই আর প্লাস আর, এটা থেকে বার করছি আই সমান ই বাই আর প্লাস আর, তাই তো। এটাকে প্রায় আর দিয়ে ভাগ করে দাও, তাহলে ই বাই আর ডিভাইডেড বাই 1 প্লাস আর বাই আর, যদি আর মাঝ গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ এটা যদি হয়ে থাকে, তাহলে যেহেতু আরটা অনেক থেকে বড়, আর থেকে মানে বড় হাতের আরটা ছোট হাতের আর থেকে অনেক ছোট, আমরা এই টার্মটা নেগলেক্ট করতে পারি, জিরো ধরতে পারি, তাহলে এই মানটাকে প্রায় লিখতে পারি ই বাই আর। ই বাই আর মানে এটাও একটা কনস্ট্যান্ট, কেন বলতো, আমাকে যে হাতে ব্যাটারি দিয়ে দিচ্ছে, ধরো আমি বললাম 1.5 ভোল্টে একটা ব্যাটারি আর 0.1 ওহম একটা অভ্যন্তরীণ রোধের ব্যাটারি দিয়ে দিচ্ছে, মানে এই দুটো মান ফিক্সড, তার মানে ই বাই আর এই মানটাও ফিক্সড, তখন সেটা কারেন্ট উৎস হিসাবে বা প্রবাহ উৎস হিসাবে কাজ করবে। তাহলে বোঝা গেছে কখন ভোল্টেজ উৎস হিসাবে কাজ করবে, কখন কারেন্ট উৎস, এটা হচ্ছে ভোল্টেজ উৎস অর্থাৎ ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করবে, আর ভোল্টেজ সোর্স হিসাবে, আর এটা তখন কারেন্ট সোর্স হিসাবে কাজ করবে বা প্রবাহ উৎস হিসাবে কাজ করবে। ওকে, আচ্ছা সোর্স এসও আর এসও ইউ আর সিই, মাঝে মাঝে এস হয়ে যাচ্ছে বানান ভুলে, ওকে নো নো প্রবলেম, ঠিক করে নেবে, ঠিক আছে, সি হয় এটা, ঠিক আছে। নেক্সট আমাদের সেকশন ডি ঢুকবো এরপর, ঠিক আছে। এখানে কিন্তু ক্যালকুলেশন বেসড কোশ্চেন আছে। ওকে, শুরু করো তাহলে। একটি 15 ওহম রোধ কোষের দুটো প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, মানে এই যে বড় হাতের আর, এটা হচ্ছে 15 ওহম, এটা যুক্ত করা হয়েছে। ওকে, একটা করে সেন্টেন্স পড়বে, ভাষা বুঝবে, তাহলে অঙ্ক করার কোনো ব্যাপারই নেই ফিজিক্সে, ঠিক আছে। দিয়ে বলেছে যে যুক্ত করলে কোষের প্রান্ত দুটির বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট, অর্থাৎ ছোট হাতের ভি সেটা হচ্ছে 1.5 ভোল্ট, মানে আইআর। কোষের দুটো প্রান্ত মানে কোষের অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে ক্যালকুলেট হবে, অর্থাৎ এটা ধরা হচ্ছে কোষটা এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এর প্রান্ত দুটো বিভব প্রভেদ কার জন্য হবে, এই ছোট হাতে আর এর জন্য হবে, মানে অভ্যন্তরীণ রোধের জন্য হবে, ঠিক আছে। নেক্সট কোষের অভ্যন্তরীণ রোধের মান বার করতে হবে। ওকে, অর্থাৎ আর এর মানটা বার করতে হবে, আই সমান ই বাই আর প্লাস আর, এটা বসিয়ে দাও। তাহলে এখান থেকে আই আর সমান, তো এটা বলে দিচ্ছে আই ইন্টু আর সমান হচ্ছে 1.5, তাহলে আই ইন্টু 15 ওহম সমান 1.5, ঠিক আছে। তাহলে আই সমান কত দাঁড়াচ্ছে 1.5 বাই 15 এত, ঠিক আছে, ভাগ করলে চলে 0.1, তাহলে এখান থেকে আই আর প্লাস আই ইন্টু আর সমান ই। ওকে, তাহলে এখানে আই আর প্লাস আই আর এর মান বলে দিয়েছিল কত 1.5 সমান ই সমান হচ্ছে কত 2 ভোল্ট, তাহলে এখান থেকে আই ইন্টু আর সমান হচ্ছে 2 মাইনাস 1.5 মানে 0.5, ঠিক আছে। তাহলে আর মানে হবে 0.5 বাই আই, এই আই এর মানটা এখান থেকে বসিয়ে দাও, এটা কত হচ্ছে 0.1, তাহলে 0.5 বাই 0.1 মানে 5 ওহম, ঠিক আছে, 5 ওহম। ওকে, তাহলে অপশনের পর ফলো করো 17 কোশ্চেনটা,
অপশন ডি তে কারেক্ট অ্যান্সার আছে, তাহলে অপশন ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে, অপশন ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, 18 কোশ্চেনটা পড়ো। 150 ভোল্ট পর্যন্ত মাপতে সক্ষম এমন একটি ভোল্টমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি শান্ট যুক্ত করে অ্যামিটারে রূপান্তরিত করলে এটা 8 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে। ভোল্টমিটারের রোধ 300 ওহম হলে শান্ট রোধের মান কত? আচ্ছা, আমরা সার্কিট ছোট করে একটা এঁকেছি। ধরো এটা ভোল্টমিটার রোধ 300 ওহম বলে দিচ্ছে এটা, ঠিক আছে, মানে এটা রোধটা পাশে দেখাইছি 300 ওহম। শান্ট রোধের মানটা আমরা এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ শান্ট রোধের মান, শান্ট রোধ এটাকে এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো তাহলে এই যে কম্বিনেশন রোধটাকে বার করে নাও। কম্বিনেশন রোধ মানে দুটো তো প্যারালাল আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান হবে 300 ইন্টু এক্স গুণফল বাই যোগফল। এভাবে সহজে মনে রাখবে। তাহলে মূল কারেন্ট কত আসবে? 8 অ্যাম্পিয়ার। আর অ্যাকচুয়াল যে ভোল্টেজটা সেটা হচ্ছে এখানে বলেছে 150 ভোল্ট মাপে। ঠিক আছে, তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর। ভোল্টমিটারের ভোল্টেজ মাপতো যেটা, সেটা হচ্ছে দু প্রান্তে বিভব পাবে, মানে যেটা ভোল্টমিটার মাপতো। 150 বাই আর ইকুইভ্যালেন্ট মানে এটা 300 এক্স বাই 300 প্লাস এক্স। এখন এই আইটা বলেছে 8 অ্যাম্পিয়ার মাপতে পারবে, তাহলে 8 অ্যাম্পিয়ার মাপতে পারবে মানে আয়ের জায়গায় 8 বসিয়ে দাও। তাহলে 8 সমান 150, আচ্ছা এটা উপরে তুলে দিচ্ছি, 300 প্লাস এক্স বাই 300 এক্স। এখান থেকে এক্সট্রা বার করে ফেলো। দেখো তাহলে এখান থেকে কাটাকাটি করছি, 150 2 300, ঠিক আছে, 8 সমান 300 প্লাস এক্স বাই 2x। তাহলে কোনাকুনি গুণ করলে 16x সমান 300 প্লাস এক্স বা 15x সমান 300। তাহলে এক্স এর মান পাচ্ছি 20 ওহম। ওকে, ভালো মান এসছে, তাহলে আশা করি উত্তর ঠিক আসবে। অপশন বিটা, অর্থাৎ অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বোঝার চেষ্টা করো একটু। এটা হচ্ছে ভোল্টমিটার টাইপ। ভোল্টমিটার কি মাপে অ্যাকচুয়ালি বলতো? এই টোটাল যে মানে তুল্য যে রেজিস্ট্যান্সটা থাকবে না, তার অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ সেটা মাপবে। তো ভোল্টমিটারটা ধরো রেজিস্ট্যান্স দিয়েছে আর শান্ট একটা যোগ করছি, পুরোটার অ্যাক্রসে এখন কারেন্টটা দিয়ে দিচ্ছে 8 অ্যাম্পিয়ার। আর এই মাপতে যেটা 150 ভোল্ট, সেটা অ্যাকচুয়ালি পুরো ব্যাটারিটা 150 ভোল্ট ছিল। ধরো একটা ব্যাটারি কানেকশন ছিল এর মধ্যে, সেই 150 ভোল্টটা মাপতো। তাহলে ভি বাই আর করলে আই পাবো, আই এর মান 8। আর 8টার ক্ষেত্রে আমরা এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নিয়েছি, সেক্ষেত্রে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, পরের কোশ্চেনে চলে যাও। একটি এলসিআর শ্রেণী সংযোগে আর এর মান 400 ওহম, এল 100 মিলি হেনরি। আচ্ছা একটু লিখে নিচ্ছি, আর সমান 400 ওহম, ঠিক আছে, এল সমান 100 মিলি হেনরি। ওকে, মানে হচ্ছে 100 বাই 1000, 100 বাই 1000 হেনরি। ওকে, আর কি দিয়েছে? এবং সি সমান 1 মাইক্রোফ্যারাড। সি এর মান দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। ওকে, আর আরো কিছু তথ্য তো থাকতেই হবে। একে 25 সাইন 2000 টি এই ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হয়েছে। তাহলে ভি সমান 25 সাইন 2000 টি, তার মানে এটাকে তুলনা করে রাখো V0 সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে ওমেগার মান কত পাচ্ছি? 2000। ওমেগা সমান 2000 রাইট পার সেকেন্ড ধরে নাও। ঠিক আছে, ওমেগার মান 2000। জানতে কি চেয়েছে আগে পড়ে নাও। এখানে বলেছে বর্তনীর প্রতিরোধ। ও, তাহলে বেশি কিছু লাগবে না। বর্তনীর প্রতিরোধ মানে জেড স্কোয়ার। এইটা জেডটা বার করতে হবে, আমরা স্কোয়ার করে রাখছি, লাস্টে জেডটা বার করবো। তাহলে সমান আর এ স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি। এক্সএল মানে হচ্ছে ওমেগা এল, ঠিক আছে, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি গোটাটা হোল স্কোয়ার। আর মানে 400, তাহলে 400 স্কোয়ার। ওমেগা মানে হচ্ছে 2000, আচ্ছা এটাকে ব্র্যাকেট দিই, 2000 ইন্টু এল মানে হচ্ছে 100, তাহলে 100 বাই 1000 মাইনাস 1 বাই ওমেগা মানে হচ্ছে 2000 ইন্টু সি মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶ ফ্যারাড। ঠিক আছে, মাইক্রোটা এখানে করে নেবে, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, এটা 10⁻⁶ ফ্যারাড। ওকে, ঠিক আছে, এটা একটু মানগুলো ক্যালকুলেট করো। 400 স্কোয়ার প্লাস এটা 2000, 1000 কেটে যাচ্ছে, ও এটা 4টে শূন্য পড়ে গেল। আচ্ছা 1000 কেটে যাচ্ছে, তাহলে 100 মাইনাস এখানে 3টে শূন্য কেটে গেলে এটা পড়ে থাকবে 10⁻³ এই জায়গাটা পড়ে থাকবে। তা উপরে উঠলে 10⁻³ 10⁻³/2 মানে হচ্ছে 500 গোটাটা হোল স্কোয়ার। তাহলে 400 স্কোয়ার প্লাস 300 স্কোয়ার মানে 2500, 1600 প্লাস 900 2500 মানে 500 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? জেড স্কোয়ার মানে হচ্ছে 500 স্কোয়ার। তাহলে এখান থেকে জেড সমান প্রতিরোধটা হচ্ছে 500 ওহম। ওকে, অর্থাৎ 500 ওহম। অপশন, কোন অপশনটা কারেক্ট হবে? অপশন ডিটা এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। একটি অর্ধগোলকাকৃতি প্রতিফলক তলের কেন্দ্রে একটি বিন্দু আলোক উৎস আছে যেটা উচ্চ ক্ষমতা 24 ওয়াট, মানে এটা একটা গোলক। ঠিক আছে, এই গোলকটার কেন্দ্রে আছে, চতুর্দিক থেকে কিন্তু বিকিরণ করছে,
অর্থাৎ চতুর্দিকে বিকিরণ করছে, সেই বিকিরণগুলো হচ্ছে এইভাবে ধরো। তার মানে এই বিকিরণগুলোকে আটকাতে গেলে একটা অর্ধ গোলকটাকে আটকাতে হচ্ছে। তার মানে এর এরিয়াটাকে কল্পনা করো 4πr²/2, মানে 2πr², এটাকে কনসিডার করে রাখো। ঠিক আছে, এখন বলেছে যে এর ব্যাসার্ধ 10 সেমি এবং ভিতরের তল সম্পূর্ণ প্রতিফলক। ও আচ্ছা আচ্ছা, তলের ওপর আলো পড়ার জন্য ক্রিয়াশীল বল কত হবে? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এটা পুরোটা যদি একটা গোলক হতো তাহলে এই চতুর্দিকে তো বিকিরণ করছে, সেই যে বিকিরণটা তার জন্য যে তীব্রতা, ঠিক আছে, আমরা কি জানি আই সমান সিপি, অর্থাৎ I/C সমান হচ্ছে পি, পি মানে হচ্ছে প্রেসার। তাহলে এখান থেকে আই সমান সিপি। ঠিক আছে, এখান থেকে এক কাজ করো তোমরা, এক কাজ করো না, আইটা অ্যাকচুয়ালি যে তীব্রতাটা এখানে দিচ্ছে না, সেই তীব্রতার মানটা অ্যাকচুয়ালি এখানে হাফ হয়ে যাবে, অর্থাৎ I' সমান হচ্ছে I/2। ঠিক আছে, তো এখানে যেটা দিয়েছে সেটা ডবল আছে, অর্থাৎ দাঁড়াও মানটা লেখা একটু ভুল হয়েছে, আইটা অর্থাৎ এখানে 2i দেওয়া আছে, সেটা হচ্ছে সিপি। তার মানে এখান থেকে বলতে পারি আই সমান হবে CP/2, তাই তো? তাহলে এক কাজ করো, সিপির মানটা আমাদেরকে দেওয়া আছে, অর্থাৎ সিপি সমান দিয়ে দিয়েছে দেখো 24 ওয়াট, সিপি সমান 24 ওয়াট। তাহলে CP/2 এর মানটা কত হবে? বাই 2 করলে 24/2। এখান থেকে পি এর মানটা বার করো, প্রেসারটা। তো 12 বাই, সি হচ্ছে 3 × 10⁸ আলোর গতিবেগ শূন্য মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা হবে 4 × 10⁻⁸ এত নিউটনই করো। যদি এখন নিউটন হয় না, একটু নিউটন/মিটার², ওরা সেটাকেই দিয়ে রেখেছে এই আই থেকে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 4 × 10⁻⁸ অপশন এটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তড়িৎচুম্বকীয় তরঙ্গের চ্যাপ্টার কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু বিদঘুটে টাইপের দেয়, মানে একটা ডাটা এদিক ওদিক হলে কিন্তু অ্যান্সার কোন দিকে চলে যাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, সেকশন ইয়েতে 21 দাগে কোশ্চেন যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট প্যারা এখানে দিয়েছে। আমি বারবার বলি যে বেশি প্যারাগুলো পড়ার দরকার নেই, বেশিরভাগ ক্ষেত্রে প্যারা যদি বই থেকে কমন পেয়ে যাও, কিন্তু এক্ষেত্রে কমন নয়, এটা একটু প্যারাটা অন্যরকম আছে। ঠিক আছে, তো এই স্তবকটা পড়ে ফেলো। একটি পরিবর্তনশীল বেতার ধারকের ডায়ালটিকে যেটা ওই ঘুরে ঘুরিয়ে চেঞ্জ করা আর কি, নব। তো ডায়ালটিকে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে 50 পিকোফ্যারাড থেকে 950 পিকোফ্যারাড। আমি এক কাজ করে এটাকে লিখে রাখছি, 0 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রি ঘোরাচ্ছি, এটা তখন মান ছিল 50 পিকোফ্যারাড থেকে, মানে ধারকত্বের যে মানটা সেটা থেকে হয়ে গেছে 950 পিকোফ্যারাড। ঠিক আছে, এটা একটু লিখে রাখলাম আমার সুবিধার্থে, বারবার অত বইটা পড়তে পারবো না। ওকে, তো ডায়ালটিকে 180 ডিগ্রিতে স্থির রেখে ধারকটিকে 400 ভোল্টে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। ও তার মানে এইখানটায় 400 ভোল্টে একটা ব্যাটারি সাপ্লাই দেওয়া হয়েছে, তার মানে ওর মধ্যে কিছুটা যেমন বিভব 400 ভোল্ট দিচ্ছে, ওর মধ্যে আধানও দিচ্ছি, তার আধানটা আমাদের বার করা দরকার থাকতে পারে। কিউ সমান সিবি যে ফর্মুলা, ঠিক আছে, তো সেটা পরে অ্যাপ্লাই করছে। এখন থেকে আরো কি কি তথ্য দিয়েছে, পরে তথ্য দেখো। এরপর বলেছে যে ধারকটিকে আহিত করার পর ব্যাটারিটিকে এর থেকে বিচ্ছিন্ন করা হলো এবং পুনরায় ডায়ালটিকে 0 ডিগ্রিতে আনা হলো, অর্থাৎ তারপর আবার 0 ডিগ্রিতে নিয়ে আসা, ফিরিয়ে আনা হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম। ফার্স্ট কোশ্চেন, ডায়ালটি যখন 180 ডিগ্রিতে রাখা থাকে তখন ধারকটিতে সঞ্চিত আধান কত? ও বললাম না আধানটা লাগতে পারে, দিয়েও দিয়েছে। ওকে, তো ধারকটা যখন 400 ভোল্টে মানে 180 ডিগ্রিতে ফিক্সড আছে, তার মানে কি সে 950 পিকোফ্যারাডে করা আছে, এটা একটা পরিবর্তনশীল ধারকের কাজ করছে, অর্থাৎ ধারকটা বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো 950 পিকোফ্যারাড, তাহলে সিটা দিয়ে দিয়েছে, অর্থাৎ সি সমান 950 পিকোফ্যারাড। পিকো মানে হচ্ছে 10⁻⁻12 গুণ থাকবে এত 10⁻⁻12 ফ্যারাড। ঠিক আছে, ওকে। আর সি এর মানটা ভোল্টেজটা দিয়েছে ভি সমান 400 ভোল্ট, তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান কত হয়? হাফ CB²। তো এটা একটু গুণ করো, হাফ সি মানে 950 ইন্টু 10⁻12, ভি² মানে 400², তো দুবার 400 লিখে দিলাম। ঠিক আছে, এটা আমি ডাটাটা আলাদা করে লিখে রাখছি এই জায়গাটা। ওকে, তাহলে এটা একটু ক্যালকুলেশন, 1 2 3 4 5, 5টা শূন্য বাদ যাবে, মানে 10⁻⁷। তাহলে হাফ ইন্টু 95 ইন্টু 10⁻⁷ ইন্টু 4 4 16, 16/2 মানে 8, তাহলে 8 ইন্টু 95 10⁻⁷। দেখো এখানে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা ক্যালকুলেশন করছি, তোমাদের বলেছি না ক্যালকুলেশন লাগবে না, ক্যালকুলেটর ছাড়া তো লাগবে না। ঠিক আছে, খুব রেয়ার, তো রেয়ার থাকলে তো আর ইউজ করতে পারছো না, তাই তোমাদেরকে ক্যালকুলেশন মুখে মুখে বা এইভাবে ক্যালকুলেশন করে অভ্যস্ত হতে হবে। ওকে, নেক্সট গুণটা করি, 8 5 40, 8 9 72, আর 4 76 ইন্টু 10⁻⁷, তাহলে 76 ইন্টু 10⁻⁻6 এত কুলম্ব। -6 আছে মানে 10⁻6 দিয়ে গুণ করে দিলে মাইক্রো, তাহলে 76 মাইক্রো কুলম্ব। ঠিক আছে, অপশন দেখো 76 মাইক্রো কুলম্ব, কোথাও আছে না? নাই, 0.38 মাইক্রো কুলম্ব আছে যে, তাহলে কি কোথাও ভুল করলাম? ও মাই গড, আধান বলেছে, এখানে আমরা এনার্জি বার করে ফেলেছি। ঠিক আছে, এটা কাটবো না,
বলছি কেন কাটবো না, আমাদের এই ধরনের একটা কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো দেখি কোথায় রয়েছে, এই তো, ডায়ালটি যখন 180 ডিগ্রি পাল্ট দেয় ধারকটির স্থিতিশক্তি কত। যেহেতু সে অনেকটা এরকম হয়ে গেল না, অন্য একটা কিছু আবিষ্কার করতে করতে অন্য কিছু একটা আবিষ্কার হয়ে যায়। বারুদ আবিষ্কারের কথা জানো তো, যে কি একটা নিয়ে পরীক্ষা করছিল বিজ্ঞানীরা, সেখানে বারুদ অন্যভাবে আবিষ্কার হলো। সেরকম আমরা করতে গেলাম একটা অঙ্ক, হয়ে গেল অন্যটা, ভুলবশত সূত্র ফেলে ফেলেছি, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আধান বার করতে চাচ্ছিলাম কিউ সমান সিবি, তো বার করতে হলো তাহলে এটা কুলম্ব হবে না জুল হবে, ঠিক আছে। আর এটা তাহলে কোনটা সঠিক অ্যান্সার বার করলাম বলো তো, 76 মাইক্রো জুল, 23-এর অ্যান্সারটা। ওকে, এটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা 23-এর কোশ্চেনটা আগে করে ফেলেছি, ঠিক আছে, ভুলবশত করে ফেলেছি, মানে অ্যাকচুয়ালি সঠিক কারণবশত নয়, ভুলবশত অ্যান্সার যেহেতু চলে এসেছে সেটা কাটবো না, যেহেতু একটা পরিশ্রম হয়ে গেছে। তো এটা একটা অ্যান্সার, 76 মাইক্রোজুল কোনটা আছে 180 ডিগ্রিতে পাঠের জন্য, সেটা হচ্ছে অপশন সি। তাহলে সি অপশনটা, তার মানে 23-এর অঙ্কটা আগে করে ফেলেছি, বারবার বলছি 23-এরটা আগে হয়েছে, এরপর 21-22-এ ফিরে যাবো। ওকে, টোকানকে তাহলে 21-এর অঙ্কটা এখানেই করে ফেলি, 21-এরটা এখানে করছি দেখো। ও 21-এরটা পরে যে ওই সময়ে কত সঞ্চিত আধান আছে, মানে সবকিছু ডাটা একই থাকবে, সূত্রটা এটা হবে, ঠিক আছে। তাহলে কিউ সমান, যেমন 180 ডিগ্রিতে ঘোরা আছে মানে কি 950 পিকোফ্যারাড আছে, তাহলে কিউ সমান সিভি, সি মানে হচ্ছে 950 পিকোফ্যারাড, ওইটাকে 10⁻12 গুণ করে নিলাম, ভি মানে হচ্ছে 400 ভোল্ট। ওকে, 4×5 20, 4×9 36, 37 38, 380, আর দুটো শূন্য, তিনটে তিনটে 10⁻12 থেকে 12 প্লাস 3 করে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানটা 10⁻3 বার করলে 0.38 ইন্টু 10⁻3, আর এখানে 3 6, তাহলে 10⁻6 পড়ে রইলো, তার মানে 0.38 মাইক্রো কুলম্ব, ঠিক আছে। ওকে, নো প্রবলেম, অ্যান্সার একটা এসে গেছে। ওই জন্য দেখো বোর্ডটা মুছিনি, তোমাদের বোঝার সুবিধাতে। অনেকে হয়তো প্রতিবাদ করতে শুরু করে দেবে, যেই দেখেছে যে স্যার ইউ লিখে ফেলেছে, মুখে বলছে কুলম্ব বার করছে, সুতরাং স্যার 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 কমেন্টে ভরি দিলে, ওরে বাপরে, অত কমেন্টে অ্যান্সার দিতে পারবো না, তাহলে আর পড়াশোনার টাইম পাবে না গো। তো এটা না, এর ছোটখাটো মিস্টেক হয়েই থাকে, সেটা দেখো সলভ করে ফেলেছি, নো প্রবলেম, ঠিক আছে। ও ওকে, 23 এবং 21 একসাথে হয়ে গেছে। আচ্ছা, 21-এর কোশ্চেনটা সঠিক অ্যান্সার কোনটা পেয়েছি বলো তো, 21-এরটা হচ্ছে ডি একটা অ্যান্সার, ঠিক আছে, এটা অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মাইক্রো কুলম্ব, অপশন ডি। কেমন একটা লাগলো, এই একটা লেখা চলবে না, অপশন ডি এইখানটা লিখছি। ওকে, নেক্সট 22-এর কোশ্চেনটার পর ফলো করো। আগে আমি বিভব দিয়ে দিয়েছি, আধান দিয়ে দেওয়ার পর ফের আবার এখানে ফিরিয়ে আনছি, তার মানে অলরেডি কিউটা কত একটু আগেই পেয়ে গেছিলাম, ওই 21-এর দাগের কোশ্চেনটা থেকে কিউ এর মানটা ছিল দেখো, আমরা যে কিউ এর মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে সিভি, সিভি মানে হচ্ছে 950 ইন্টু 10⁻12, ভিটা ছিল দেখো 400 ভোল্ট, ঠিক আছে। এরপর যখন তাকে 0 ডিগ্রিতে, মানে 0 ডিগ্রিতে নবে ঘুরিয়ে আনছি, মানে কি তার ধার কত চেঞ্জ করে ফেলছি, 50 পিকোফ্যারাড। তো সেক্ষেত্রে ভি প্রাইমটা হবে কিউ বাই সি প্রাইম, অর্থাৎ কিউ মানে হচ্ছে এটা উপরে যেটা লেখা আছে 950 10⁻12 400 বাই সি প্রাইমটা হচ্ছে দেখো 50 পিকোফ্যারাড, মানে 50 ইন্টু 10⁻12। এটা একটু ক্যালকুলেট করে নাও, তাহলে দেখো অ্যান্সার চলে আসবে। এটা কেটে ফেলছি, আচ্ছা 50, এটা 19 হয়ে যাচ্ছে, তাহলে 19 গণিত 400 মানে 7600 ভোল্ট। খেয়াল করো, ভি সমান তো কিউ বাই সি হয়, মানে ভি প্রপোর্শনাল টু 1/c, কিউটা যদি একই থাকে তাহলে সি যত কমবে ভি বাড়বে। দেখো এখানে ধারকত্ব কমে যাওয়ার জন্য ভিটা কত 400 ভোল্ট থেকে বেড়ে গিয়ে 7600, মানে 7600 ভোল্ট হয়ে গেছে। ওকে, তাহলে অ্যান্সার দেখো অপশন ডিটা এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার, অপশন ডি, ঠিক আছে। নেক্সট আমরা 23-এর কোশ্চেনটাকে ফলো করব। 23-এর কোশ্চেনটা বলেছে ডায়ালটি যখন 180 ডিগ্রি, 23-এরটা তো আগে হয়ে গেল না, 21 22 23 হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। 24-এরটা, ডায়ালটা যখন 0 ডিগ্রি পার দেয় তখন ধারকটির স্থিতিশক্তি কত। ওকে, 24-এটা আমি এখানে নিচেই করে ফেলছি। 24 দেখো, যখন 0 ডিগ্রি পার দেয় মানে এটা 50 পিকোফ্যারাড, ভোল্টেজ কত ছিল 7600 ভোল্ট, তখন স্থিতিশক্তি বার করো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হাফ সিবি স্কোয়ার, এটা কিন্তু আর ভুল করছি না, কারণ আগের বারে একটা সূত্র ভুল হয়েছিল। তাহলে হাফ সি মানে হচ্ছে তোমার 50 10⁻12, আর ভি স্কোয়ার মানে 7600, এটা স্কোয়ার। ওকে, এটা একটু ক্যালকুলেট করতে হবে, হাফ 76, তো এটাকে আমরা এইভাবে লিখছি 76 ইন্টু 76 বাই 2, পাশে 50, আর এখানে 4টে শূন্য বেরোবে, মানে এখানে বাদ যাবে, তাহলে ইন্টু 10⁻8। ওকে, 76 76 ইন্টু 76, তাহলে এক কাজ করি, 76 বাই 2 মানে হচ্ছে 38, এখানে একটা 76 মানে হচ্ছে 38 গণিত 2, 2 গণিত 50 করে রাখলাম, ইন্টু 10⁻8, তাহলে এই জায়গাটা আসছে 38 স্কোয়ার করলে 1444, ইন্টু এই 100-এর জন্য দুটো শূন্য বাদ যাবে, 10⁻6, তাহলে 1444 মাইক্রো জুল। দেখো অপশন আছে নাকি, না অপশন নেই, তাহলে কাজ করি, এটাকে মিলিয়ে রয়েছে, তাহলে 1444 বাই 1000 10⁻³ সমান 1.444
মিলি জুল। ওকে, অপশন ডিটা মনে হচ্ছে সঠিক অ্যান্সার চলে এসছে। 1.444 বিটা, সরি, অপশন বিটা এখানে সঠিক অ্যান্সার চলে এসছে, অপশন বি। ওকে, মিলে গেছে। নেক্সট, তারপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে 25-এর কোশ্চেনটা। দেখো এই কোশ্চেনটা একটু অপশনে ভুল হয়েছে বলে আমি কারেক্ট করে রেখেছি। বলেছে যখন ঘর্ষণ বলকে নগণ্য হিসাবে, মানে ঘর্ষণ বলকে নগণ্য হিসাবে ধরা হলে ডায়ালটি 180 ডিগ্রি থেকে 0-তে ঘোরাতে কৃতকার্যের পরিমাণ কত। দেখো 180-তে যখন ছিল তখন কৃতকার্য কত ছিল, একটু আগে বার করেছিলাম, তোমরা ওই 21-এর সম্ভবত কত কোশ্চেনটা ছিল, হ্যাঁ 23-এর দেখা কোশ্চেনটা 76 মাইক্রোজুল। আর এখন ইয়ে কত, 1.444 মিলিজুল। তাহলে এই দুটো বিয়োগ করবো জাস্ট। যখন 180-তে ছিল, মানে 180 ডিগ্রি মানে কত, 950 পিকোফ্যারাড। তখন তার স্থিতিশক্তি কত ছিল গো, দেখো এর জন্য অ্যান্সারটা তোমরা পাবে 180 ডিগ্রির জন্য, অর্থাৎ 180 ডিগ্রি তোমার স্থিতিশক্তি 23-এর দেখা কোশ্চেনটা থেকে পাবে। 23-এর দেখা কোশ্চেনটা এর অ্যান্সার ছিল 76 মাইক্রোজুল। ঠিক আছে। আর যখন 0 ডিগ্রিতে ছিল, একটু আগে যেটা করলাম, তো 0 ডিগ্রিতে যখন ছিল মানে হচ্ছে 0 ডিগ্রি ডায়ালে যখন ছিল তখন হচ্ছে 50 পিকোফ্যারাড। ওকে, অর্থাৎ জাস্ট নব নব জানো তো, গোল গোল করে ঘোরায়, গোল করে ঘোরায়, এখান থেকে 0 ডিগ্রি 10 20 করে 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 এখানটা 180 ডিগ্রি করা আছে, মানে এটা এইভাবে ঘুরবে আর কি, এই যে নবটা। ঠিক আছে, এই জিনিসটাই বলেছে। তো এটা কোশ্চেনটা অ্যান্সার তোমরা পাবে, দেখো 0 ডিগ্রির জন্য এখানে বলা আছে, যখন 0 ডিগ্রি মানে 24-এর দাগে কোশ্চেনটা থেকে তোমরা অ্যান্সারটা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে 1.444 মিলিজুল। ওকে, তাহলে এই দুটো বিয়োগ করো, বিয়োগটা দেখো করছি 1.44 মিলিজুল আর 76 মাইক্রোজুল, তো এটাকে করছি 76 মাইক্রোজুল, মানে 76 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ জুল। ঠিক আছে, এই 10⁻³ জন্য 0.076 ইন্টু 10⁻³ মানে হচ্ছে 0.076 মিলিজুল। দুটোকে মিলি করে নিলাম, বিয়োগটা করতে সুবিধা হবে। তাহলে 0.076 মিলিজুল, দুটো বিয়োগ করলাম। ঠিক আছে, বিয়োগটা এই কারণে করলাম যে একটা ধারকত্ব থেকে অন্য ধারকত্ব নিয়ে যেতে আমাদের কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে দুটো স্থিতিশক্তির বিয়োগফল। 6 থেকে 14 8, 7 থেকে 8 থেকে 14 8, 8 থেকে 14 6, সরি 6, 1 থেকে 4 3, 1.368 মিলিজুল। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1.368 মিলিজুল। এখানে যে অপশনগুলো আছে দেখো সবগুলোতেই 368 হবে, ওই প্রথমে অপশনটা একটু ভুল আছে, এবং এখানে এককগুলো চেঞ্জ করে দিয়েছে, এক হচ্ছে মিলিজুল, মাইক্রোজুল, শুধু জুল আর মেগাজুল, অনেকগুলো দিয়েছে। তাহলে অপশন অ্যান্সার হবে মিলি। ঠিক আছে, কোনটা সঠিক অ্যান্সার, অপশন এটা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 1.368 মিলি জুল। ওকে, ঠিক আছে। নেক্সট, এরপর আমরা পরের মানে 2 নম্বর যে পার্টটা সেখানে চলে যাবো। এখন একটা জাস্ট প্যারা দিয়েছে, প্যারাটা তোমরা পড়ে নাও, আমি আর পড়ছি না। তবে সব প্যারা আগেও বলেছি যে সব প্যারাতে যে অ্যান্সার পাবে তার মানে নেই, কিছু কিছু প্যারার ক্ষেত্রে তোমরা অ্যান্সার পেয়েও যাবে। ওকে, তোমরা একটু পড়ে ফেলো। দেখো এরপরে কোশ্চেনগুলো আমরা একসাথে করবো বলে দাগ নাম্বারটা দিয়ে ফেলেছি। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা বলো 26-এ, বহিঃস্থ চুম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত কণার গতিপথ কি বলেছে, সংখ্যের মানে স্পাইরাল হবে, অর্থাৎ পেঁচানো, এইভাবে পেঁচানো হবে কখন। ঠিক আছে, তো সেটার অ্যান্সার কি কি দিয়েছে অপশন, যখন বি বরাবর গতিবেগ ভি, নো, যখন বি এর লম্ব দিক বরাবর গতিবেগ ভি এর উপাংশ থাকে, অর্থাৎ অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় অপশনটা, 2 নম্বর অপশনটা। ঠিক আছে, 27 কোশ্চেন দেখো, সংকিল পথে চলতে চলতে যদি কোনো আধানযুক্ত কণা কোনো অসম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে তাহলে সর্পিলাকার পথের আস্তে আস্তে পিচটা বাড়ে। ঠিক আছে, তাহলে এটারও অপশন বি, অপশন বি। তোমরা একটু অ্যান্সার গুলো এগুলো মিলিয়ে নেবে, থিওরি বেসড কোশ্চেন তো, ঝাপঝাপ করে কোশ্চেনের উত্তর দেখো, মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলেছে 28-এরটা, অরোরা বোরিয়ালিসের সবুজ বর্ণ। আচ্ছা, এই যে ওইটা দেখো প্যারা থেকে পাবে, প্যারাতে দেখো দেওয়া হচ্ছে উত্তেজিত অক্সিজেন সবুজ বর্ণের আলো নির্গত করে এবং উত্তেজিত নাইট্রোজেন গোলাপি বর্ণের আলো। তাহলে সবুজ আর নাইট্রোজেন ওই যে অপশনটা আছে না, ওইটাই তোমাদের জন্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ উত্তেজিত অক্সিজেন নাইট্রোজেনের জন্য, মানে এটা অপশন বি। ও বাবা, সবই বি আসছে যে, কি জানি কি ব্যাপার। পৃথিবীর ড্যাশ এর দিকে চৌম্বক বলরেখাগুলি ঘন সন্নিবিষ্ট থাকে মেরুর দিকে। এটা যদি পৃথিবী হয়, এটা ধরো পৃথিবী নর্থ পোল সাউথ পোল, আমি এটাকে ভৌগোলিক মেরু না বলে, মানে ভৌগোলিক মেরু আলাদা হয় আর চৌম্বক মেরু আলাদা হয়। ঠিক আছে, ধরো এটা চৌম্বক মেরু, চৌম্বক দক্ষিণ মেরু, তো এখান থেকে বলরেখা এভাবে বেরোয়, আর এখানে মনে হবে সাউথ পোল থেকে বেরোয় নর্থ পোলে ঢোকে, সাথে চৌম্বক ক্ষেত্রে উত্তর মেরু থেকে বের হয় আর দক্ষিণ মেরু থেকে ঢোকে, এটা ক্ষেত্রে উল্টোটা। ঠিক আছে, এটা ধরো পৃথিবী হলে এই জায়গাগুলোতে মানে এই যে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট, তাহলে এটা হচ্ছে মেরুতে। মেরুতে অ্যান্সার কোনটা হবে, অপশন এ, অর্থাৎ এতক্ষণ একটা অপশন এ এলো, মেরু। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনটা, পৃথিবীর, আচ্ছা তারপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আহিত কণার সংকিল গতিবেগের ধর্মটিকে বিভিন্ন যন্ত্রে ড্যাশ এর কাজে লাগানো হয়। চৌম্বক ফোকাসিং, ফোকাস করার জন্য এখানে অপশন ডি, চৌম্বক ফোকাসিং। ঠিক
ঠিক আছে। ওই যে ক্ষেত্রে চৌম্বক ফোকাসিং এর কাজ হচ্ছে, যে ক্ষেত্রে দুটো কাজ হয়, একটা হচ্ছে চৌম্বক ফোকাসিং আর একটা দেবে E/B এর যে রেশিও থাকে সেখানে বেগ ফিল্টারের কাজ। এইগুলো একটু ভালো করে বই থেকে মনে রাখবে। ওকে, নেক্সট আমরা লাস্ট মানে সেকশন এফ এর দিকে চলে যাব। বাম স্তম্ভ ডান স্তম্ভ, এই কোশ্চেনগুলো অ্যান্সার করার আগে দেখছি অনেক ভুল রয়েছে। তোমরা অনেক হয়তো ভুলগুলো বুঝতে পারবে, আমি চেষ্টা করছি যতগুলো অ্যান্সার আসছে মিলিয়ে দেওয়া, যেগুলো আসবে না আসবে না, ঠিক আছে। কয়েকটা কোশ্চেন ভুল আছে। এক্সাম্পল দেখো, ক্ষমতা গুণক, এখানে যে দুটো রাশি আছে না, ভি সমান 100 পাইটি আর আই সমান 10 সাইন 100 পাইটি, মানে ওমেগার মান 100 দেখেই বুঝতে পারছো। আর ভি জিরোটা হচ্ছে 100, এটা ভি জিরো সাইন ওমেগা টি, এর সাথে তুলনা রাখো। আই সমান I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা, এটা দিয়েছে দেখো 10 দিয়েছে মনে হয়। আই এর মান দিয়েছে 10 সাইন 100t মাইনাস π/4, 10 সাইন 100t মাইনাস π/4, ঠিক আছে। খেয়াল করো এখানে ওমেগার মান 100 তুলনা করলে, আর থিটাটা হচ্ছে π/4, তাহলে ক্ষমতা গুণক কত হয়? ক্ষমতা গুণক cos থিটা মানে হচ্ছে cos π/4 মানে হচ্ছে 1/√2, কিন্তু অপশন দেখো দেওয়া আছে √2, ওইটাকে কেটে 1/√2 করে নেবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা বি হবে। আমি কিন্তু হেতা হাতা থেকে অ্যান্সারগুলো করাচ্ছি, প্রথমে একবারে পরপর যাবো না, কিছু কোশ্চেন ভুল রয়েছে বলে, কেন সেগুলো করালেই বুঝতে পারবে। তো ক্ষমতা গুণক মানে 4 কোন কোশ্চেনটা আছে? 34 দাগে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে দেখো 1/√2 করলে বিটা যদি ধরা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 34 জন্য বি মানে অপশন এ। 34 জন্য অপশন এ মানে বি, এটার অ্যান্সার হবে 1/√2, এটা কেটে √2টাকে কেটে নেবে, ঠিক আছে। এটা পূর্ণচক্রের গড় ক্ষমতা 5-এরটা করছে, অর্থাৎ 35-এরটা পূর্ণচক্রের গড় ক্ষমতা সবসময় 0 হয়। তার কারণ তোমরা জানো, এটা যদি একটা সাইন ওয়েভ হয়, ভি বা আই যাই করি না কেন, এইটার যে পূর্ণচক্র মানে একদম এখান থেকে নেওয়া হবে। এইটা একটা অর্ধচক্র পজিটিভ, এই অর্ধচক্র নেগেটিভ, দুটো মানে এটা একটা পূর্ণ পার্ট, তাই তো। তাহলে এই পজিটিভ অর্ধচক্র আর নেগেটিভ অর্ধচক্র মিলে 0 হয়, যেখানে এর অ্যান্সার হবে কোনোটি নয়, ঠিক আছে। তাহলে 35-এ কোনটা অ্যান্সার পেলাম? 35-এর জন্য অর্থাৎ বাম স্তম্ভের 5-এর অ্যান্সার হবে কোনোটি নয়, মানে অপশন ডি, মানে হচ্ছে সিয়েরটা হচ্ছে কোনোটি নয়। আমরা কেন লাস্ট থেকে করছি বুঝতে পেরেছো, যে এখানে একটু উত্তর ভুল রয়েছে বলে আমরা লাস্ট থেকে মিলিয়ে মিলিয়ে আসছি। আচ্ছা, নেক্সট বলেছে রোধটা বার করার জন্য কাজ করো। প্রতিরোধের জন্য দেখো, এই যে V0 আর I0 ভাগ করে দাও, V0/I0, এটা রোধটা বার করছি, ঠিক আছে। V0 মানে শীর্ষ মানের ক্ষেত্রে প্রতিরোধ কাজ করে না, কিন্তু মনে রাখবে প্রতিরোধ এই সাইন টাইন সব নিয়ে তবে প্রতিরোধ। ওকে, তাহলে এই রোধটার জন্য V0 মানে হচ্ছে 100/I0 মানে হচ্ছে তোমার 10, এই যে I0 মান 10, তাহলে 10 ওহম, ঠিক আছে। প্রতিরোধের মান মানে রোধের মান 10 একেরটা, তাহলে 31-এর অ্যান্সার পেলাম। 31-এর কোনটা সঠিক অ্যান্সার দিচ্ছে? 31-এর বাম স্তম্ভে একের অ্যান্সার হচ্ছে 10 সিয়েরটা, সি মানে অপশন সি মানে 1/10, ঠিক আছে, SI ইউনিট। আচ্ছা বলে রাখি, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস কোশ্চেন, জানো তো, খুব ডেঞ্জারাস। মানে বাম স্তম্ভ থেকে তোমাকে আগে ডান স্তম্ভ মেলাতে হবে, সেটাতেই শুধু মানে শান্তি নয়, তারপরেও কাজ আছে। তার মধ্যে তোমাকে খুঁজতে হবে এইটা কোন অপশনে আছে, সেই অপশন ধরো এই যে ডি বি যেগুলো লিখছি না এই জায়গাগুলো, সেটি আবার কোন অপশনে আছে, মানে এই যে সি যেগুলো গোল করে দিচ্ছি সেই অপশনটি খুঁজে তারপর ফাইনাল অ্যান্সার আসবে। যে কারণে খুব সাবধানে করবে, অ্যান্সারটা গুলো খুব ছোট, অ্যান্সার ইজি, বাট খুব সাবধানে করবে এই জায়গাটা, নাহলে কিন্তু প্রচুর ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট বলেছে সাবেশাঙ্ক। তো সাবেশাঙ্কটা এখানে দেওয়া নেই, ধরে নাও এক কাজ করো, এল সমান 1/10 ধরে ফেলো। তো সাবেশাঙ্ক এল সমান 1/10, এটা কোনটা অ্যান্সার আসতে পারে? বলছি কেন এইভাবে ধরলাম, এটা অপশন এটা কোনটায় আছে? কোনটাতে আছে দেখো, সাবেশাঙ্ক মানে হচ্ছে 2-এর দাগে 32-এ কোথায় আছে? অপশন তে। তাহলে এটা যদি এটা ধরে ফেলি, তাহলে এখানে আরেকটা মান আছে, সেটা জানতে হচ্ছে আবেশজনিত প্রতিঘাত। আচ্ছা, আবেশজনিত প্রতিঘাত কটা এখন বাদ রইলো? এটা 1/10 বললাম তো নাকি? তাহলে উপরে 31-এরটা কি বললাম? 31-এরটা রোধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে 31-এরটা রোধ, তো 10, এটা 10 পেয়েছি, তাহলে কি করে লিখলাম রে বাবা? ঠিক আছে, এটা ভুল হয়েছে একটা। এটা 31-এরটা রোধের মান 10 মানে হচ্ছে অপশন সি মানে হচ্ছে অপশন সি, তাহলে সি, হ্যাঁ অপশন ঠিকই লিখেছিলাম, 10 মানটা 1/10 লিখে ফেলেছিলাম, ঠিক আছে। এটা 1/10, এটা 10, ওকে। তারপর বলছে আবেশজনিত প্রতিঘাত, তার মানে ওমেগা এলটা বার করতে হবে। ওমেগাটা আগেই পেয়েছি, যে 100 তুলনা করলে 100 × 1/10 মানে 10,
তাই তো? তাহলে 100/10, তো সেক্ষেত্রে দেখো 10 কোথায় রয়েছে, 10 রয়েছে সাবেশাঙ্ক। সাবেশাঙ্কটা কত ধরেছিলাম, 1/10 ধরেছিলাম না? তাহলে আবেশজনিত প্রতিঘাত, আবেশজনিত প্রতিঘাত ওমেগা এল। ও বাবারে, ওমেগা এল। আচ্ছা, তারপর বলছে ক্ষমতা গুণক, পূর্ণ চক্রের গড় ক্ষমতা, অনেক কিছু ভুল রয়েছে এখানে, অপশনগুলো প্রচুর ভুল আছে বুঝলে, যেখানে অ্যান্সার মেলানো যাচ্ছে না। এলটা যদি 1/10 ধরে করি তাহলে ওমেগা এলটা হচ্ছে শুধু 10, তো সেটা গেছে আবেশজনিত প্রতিঘাত 3-এরটা, ওমেগা এল মানে হচ্ছে শুধু 10, কিন্তু সেটারও একটা মান ঠিক নয়, এলটা 1/10 তাহলে ধরা যাবে না, মিলছে না, কারণ অলরেডি একটা 10 চলে এসছে। তাহলে এটা কাজ করি, এলটাকে অন্য কিছু ধরতে হবে। যদি √2/10 ধরি, ওমেগাটা কত আসছে, 10√2 আসছে, হ্যাঁ আসছে, তাহলে এটাকে এক কাজ করো, √2/10 ধরো। √2/10 আবার নেই তো, তো ঠিক আছে, এটা ওমেগা এল সমান 10 ইন্টু √2/10 করলে 100, মানে 10√2। তো এইভাবে শেষ করতে হবে আমাদেরকে, আর কোনো উপায় নেই, যেহেতু ভুল আছে কিছু। তোমরা যদি এটা অ্যান্সার ঠিকভাবে বার করতে পারো কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা অ্যান্সার আমরা খুঁজে পাচ্ছি না সবগুলো, এতগুলো কোশ্চেন করলাম, কোনো অসুবিধা হয়নি, এখানে অ্যান্সার কিছু তো একটা গন্ডগোল আছে। প্রথমেই তো ধরা পড়ে গেছিল যে ভুল কোথায় আছে। এই যে 34 কোশ্চেনটা দেখো, ক্ষমতা গুণক cos থিটা, এখান থেকে তুলনা করলে থিটা মানে π/4, এই জায়গাটা π/4 তুলনা করলে হয় cos থিটা মানে 1/√2, সেখানেই তো ভুল। তাহলে আর কি বিশ্বাস রাখবো যে পুরো কোশ্চেনটা কোথায় কোথায় ভুল নেই? ঠিক আছে, বাদ দাও, আর বেশি ভেবে লাভ নেই, তোমরা যতগুলো পারো মেলাবে এখানটা। ঠিক আছে, আমি একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখছি এই জায়গাগুলো, এই 31 থেকে 35, ওকে, 31 থেকে 35, এই ছিল ব্যাপার। আর সর্বশেষে যেটা না বললে নয়, যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, লাইক কমেন্ট, তোমরা কমেন্ট করো তবে তো আমরা বুঝতে পারবো তোমাদের প্রবলেমগুলো কোথায় হচ্ছে, তাই না? শেয়ার আর সাবস্ক্রাইব, ওকে। তো সাবস্ক্রাইব করলে তো তবেই তো মানে চ্যানেল বাড়েগা তো দেশ আগাएगा, তাই তো? তো শিক্ষা বাড়েগা তো দেশ পারেগা। ওকে, টাটা, বাই বাই।